দেখেন, আজকে আমরা ক্লাস টপিক দুইটা কভার করব। আই ডোন্ট থিঙ্ক বেশি টাইম লাগবে, কারণ অর্ধেকটা আমরা লাস্ট ক্লাসেই করে ফেলছি ব্যাকগ্রাউন্ড রিমুভ। আজকে দেখবো আমরা ফটো রিটাচিং আর হচ্ছে কালার কারেকশন, অ্যাডজাস্টমেন্ট, লেয়ার্স, এইগুলা। লাস্ট ক্লাসে আমরা কি লেয়ার মাস্ক বুঝছিলাম? আগে বলেন তো, লেয়ার মাস্ক ব্যবহার করেন নাই কে কে? হাত তুলেন দেখি, অনেস্টলি বলেন। লেয়ার মাস্কের প্র্যাকটিস কারা কারা করেন নাই, বুঝেন নাই? দুইজন, অনেকজন আছেন। আচ্ছা, লেয়ার মাস্কের প্র্যাকটিস করেন নাই না? দেখেন, এখন থেকে আরো প্রবলেম শুরু হবে আপনাদের, কারণ আজকে সবকিছুর মধ্যে লেয়ার মাস্ক পাবেন আপনারা। এই জন্য প্র্যাকটিস করতে বলছিলাম আপনাদের। প্র্যাকটিস না করলে লেয়ার মাস্কের আগামাথা কিছুই বুঝবেন না যে কি হচ্ছে। দেখেন, সো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফটো রিটাচিং করব বেসিক্যালি। এই যে একটা ছবি দেখেন, এই যে এই ছবিটারে আমরা হইতেছে একটু দাগ টাগ উঠাবো, একটু ঠিকঠাক করবো। দিস ইজ কল্ড ফটো রিটাচিং। সাদা কালো করা যায় কেমনে দেখেন। তো এগুলো খুবই সহজ জিনিস ফটোশপে। কয়েকটা টুলস আছে, ওই টুলস গুলার ব্যবহার করলে হয়। ক্লিক ক্লিক ক্লিক, জাস্ট ক্লিকের কাজ, আহামরি তেমন কোনো কাজ না এটা। সো ফার্স্ট অফ অল আমরা লেয়ারটাকে এখানে ডুপ্লিকেট করে নেন। কন্ট্রোল জে, নিচের লেয়ারটাকে লক করে হাইড করে দেন অ্যাজ ইউজুয়াল। আমরা উপরের লেয়ার নিয়ে কাজ করব। সো উপরের লেয়ারটা সিলেক্ট করে নেবেন, অ্যান্ড আমরা ফার্স্ট অফ অল যে টুলটা ব্যবহার করব সেটা হচ্ছে, এখান থেকে দেখবেন আমাদের এই যে জায়গায় যে টুলটা পাবেন, এটা হইতেছে স্পট হিলিং। আচ্ছা, এইটা না ওইদিন প্রবলেম করছিল, একটু দাঁড়ান তো। আচ্ছা, দেখেন, তো যেটা বলতেছিলাম যে আমাদের প্রথম যে টুলটা আমরা পাবো এইসব স্পট হিলিং এর জন্য, এই জায়গায় আপনারা একটা টুল পাবেন, স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুল, এই টুলটা নিবেন। নর্মালি যখন দেখবেন যে এটাতে কিছু করা যাচ্ছে না, কারণ আমাদের লেয়ার সিলেক্ট নাই, তো লেয়ারটা সিলেক্ট করে নেবেন, অ্যান্ড দেন আপনি এখানটায় সাইজটাকে অ্যাডজাস্ট করে নেবেন, অ্যান্ড ক্লিক করতে হবে। বাট এখানে কার্সারের যে সাইজটা আছে, এটাকে আপনারা কি করবেন, স্পটের সাইজ অনুযায়ী করে নেবেন। সো ফার্স্টে আমরা এতটুকু করে নিয়ে জাস্ট ক্লিক করবেন, এই দেখেন কম। এখন বেসিক্যালি ক্লিক করতে হবে বসে বসে। বড় করে নেবেন না, স্পটের সাইজ অনুযায়ী কার্সারের সাইজটা সেট করবেন এন্ড ক্লিক করবেন। সো জুম ইন, জুম আউট আর ক্লিক, এই হচ্ছে এখন এগুলোর কাজ। এই জিনিসগুলা একটু ধৈর্য নিয়ে, যত টাইম নিয়ে করবেন তত সুন্দর পারফেকশন আনতে পারবেন, এন্ড দেখে কেউ বলতে পারবে না যে এখানে কোনো স্পটস বা কিছু ছিল। বাট এই বসে বসে ক্লিক করতে হবে আর কি। দেখেন, মোটামুটি যতটুকু করছি এটারই ডিফারেন্স যদি আপনি দেখতে চান তাহলে দেখতে পারবেন। সো এটা হচ্ছে আফটার, আমরা কয়েকটা ক্লিক করার পরে। আর এটা হচ্ছে বিফোর, দেখছেন? বিফোর আর আফটার, কয়েকটা ক্লিকের মধ্যে বড় বড় দাগগুলা গায়েব হয়ে গেছে। এভাবে আর কি বসে বসে ক্লিক করে 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 আপনার এই স্পটগুলো রিমুভ করতে হয়। এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলের কাজ, ঠিক আছে? এরপরে আসেন, আরেকটা টুল পাবেন ওর নিচেই, সেটা হচ্ছে আপনার হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং এর নিচেই পাবেন হিলিং ব্রাশ টুল। এই হিলিং ব্রাশ টুলও বেসিক্যালি সেম ভাবে কাজ করে। এটার ডিফারেন্স হচ্ছে কি জানেন? একে স্যাম্পল দিতে হবে, দেন আপনি যেখানে ক্লিক করবেন ওখানকার স্যাম্পল নিয়ে যায় এখানে বসাবে। বেসিক্যালি প্লাস্টিক সার্জারির মতো, এখানকার স্কিন নিয়ে যায় আরেক জায়গায় বসাবে, এই আর কি, এরকমই। সো আপনি এখানে জুম করেন, ধরেন আপনি এই জায়গাটায় এটা হিলিং ব্রাশ টুল অ্যাপ্লাই করবেন। কার্সারের সাইজ আমরা ওটার মতো করে নিলাম। এবার অল্টার ধরে আপনি এখানে যদি ক্লিক করেন, তাহলে এখানকার স্যাম্পলও নিয়ে নিবে। অল্টার ধরে ক্লিক করলে স্যাম্পল নেবে, এন্ড আপনি যদি ভালো মতো দেখেন, আমার কার্সারের সাথে ওর স্কিন কালারটা নড়তেছে, দেখছেন? এবার জাস্ট আপনার ওর এখানে ক্লিক করতে হবে। আর যখন আপনি এখানটায় ক্লিক করবেন, একটা জিনিস দেখেন, আপনার ডান সাইডে একটা প্লাস সাইন আসতেছে, দেখছেন? ক্লিক করে চেপে ধরে রাখলে, এই প্লাস সাইনের মানে হচ্ছে, আমি এখান থেকে নিয়ে এখানে ক্লিক করলাম, অল্টার চেপে ধরে স্যাম্পল নিয়ে এখানে ক্লিক করলে দেখেন, আবার এখান থেকে অল্টার ধরে স্যাম্পল নিয়ে ক্লিক করলাম। এই প্লাস সাইনের মানে হচ্ছে আপনি যেখান থেকে স্যাম্পল নিচ্ছেন ও দেখাচ্ছে যে প্লাস সাইনটা দেখাচ্ছে যে ওইখান থেকে স্যাম্পল নিয়ে আপনি এই জায়গায় বসাচ্ছেন। বুঝতে পারছি? এই, সেইভাবে এখন আপনাকে পাশাপাশি থেকে স্যাম্পল কালেক্ট করবেন, মানে স্কিনের পাশাপাশি অংশ থেকে স্পটের, তাইলে কি হবে, বোঝা যাবে না যে ওই জায়গায় আপনার কোনো টুল আপনি ব্যবহার করছেন। যদি আপনি অনেক দূর থেকে স্যাম্পল নেন, তখন হবে বোঝা যাবে।
আপনি অন্য জায়গা থেকে স্যাম্পল নিয়ে বসাইছেন, কারণ স্কিন টোন মিলবে না। ঠিক আছে, এখন এইভাবে খালি জুম করবেন, অল্টার ধরে স্যাম্পল নেবেন আর এই যেভাবে ক্লিক করবেন, বুঝছেন? জি। কি পরিমাণ বোরিং কাজ এগুলো, বুঝতে পারছেন? এগুলাই বসে বসে স্টুডিওতে করে। বাট স্যাম্পল গুলো যখন কালেক্ট করবেন, স্পটের পাশাপাশি থেকে নিবেন, তাইলে হবে। দেখেন মোটামুটি যতটুকু আমরা করছি ক্লিন, এই জায়গায় দেখা যাবে। দেখেন আর করতেছি না, বহুত ক্লিক করতে হবে এটার জন্য। সো আমরা এই যে আফটার, আর সরি এটা হচ্ছে হ্যাঁ বিফোর, আর এটা হচ্ছে আফটার, বুঝছেন? যদি আপনি এমন করেন, ফরসে আপনি এই লেয়ারের স্যাম্পল নিচ্ছেন আপনি দূর থেকে, তাহলে কি হবে দেখেন। আমরা যদি স্যাম্পল কালেক্ট করি এই জায়গা থেকে আর ব্রাশ করি এই জায়গায়, তাহলে দেখেন টেক্সচার নষ্ট হয়ে যাচ্ছে, দেখছেন? টেক্সচার নষ্ট হয়ে যাবে, তো এটা করা যাবে না। আপনাকে স্পটের আশেপাশ থেকে স্যাম্পল কালেক্ট করতে হবে। অ্যান্ড আরেকটা মজার জিনিস কি জানেন, আপনি স্যাম্পল যদি বড় করে নেন, যেমন এই জায়গা থেকে পুরো ওর ঠোঁটের স্যাম্পল নিয়ে এখানে দেন, ওই জায়গায় ওর ঠোঁট নাই হয়ে গেছে, দেখছেন? গায়েব হয়ে যাবে। তো স্যাম্পল নেওয়ার সময় অল্প জায়গা থেকে বুঝে বুঝে আপনাকে স্যাম্পল নিতে হবে। বড় এরিয়া থেকে স্যাম্পল নিলে বড় সমস্যা হয়ে যাবে। এরপরে দেখেন আমরা যদি আসি এর নিচে, প্যাচ টুল। প্যাচ টুলটাও মজার একটা টুল, এটা নিবেন, নেয়ার পরে সিম্পলি আমরা এখানটায় জুম করব, সেম একই জায়গাতে অ্যাপ্লাই করতে পারেন। আমরা কি করতে হবে এবার, প্যাচ টুল নিয়ে ওর জায়গাটা দেখাতে হবে যে এই জায়গায় স্পট আছে, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এই ওই জায়গাটা হাইলাইটেড হয়ে যাবে। অবশ্যই লেয়ার সিলেক্টেড থাকতে হবে আপনার। আপনার যদি লেয়ার সিলেক্টেড না থাকে তাহলে কিন্তু কাজ করবে না। সিলেক্ট করার পরে আপনি প্যাচ যে সিলেকশন এরিয়া, এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে নড়াচড়া করতে পারবেন, এই দেখেন। এখন আপনি যেদিকে মুভ করবেন ওই জায়গার পিক্সেলগুলো ওইখানে আনে সুন্দর করে দেখেন মিক্স করে দিল, দেখেন চলে গেছে। সেভাবে প্যাচ টুল দিয়ে আপনাকে এগুলা বসে বসে এই যে এরকম করে স্যাম্পল নিয়ে 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 আপনাকে রিমুভ করতে হবে ওয়ান বাই ওয়ান। প্যাচ টুল ভালো রেজাল্ট দেয়। এরকম স্যাম্পল আপনি ওর দাগগুলা মার্ক করবেন, অ্যান্ড আপনি যেদিকের স্যাম্পল বসাতে চান ওই জায়গাটায় ক্লিক ড্র্যাগ করে নিয়ে যাবেন। তবে একবারে বেশি এরিয়া নিবেন না, তাহলে কিন্তু ঠিক মতো আপনার রেন্ডার করবে না, বোঝা যাবে যে আপনি ওই জায়গায় কিছু একটা করছেন। বড় এরিয়াগুলো একবারে যদি করতে চান তাহলে কিন্তু প্রবলেম হবে। এই জন্য ছোট 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 করে করতে হবে, সহজে টেক্সচার গুলো নষ্ট না হয়। তো মোটামুটি করছি, আরো আছে এই জায়গা থেকে একটু করা যেতে পারে। দেখেন আরো আছে ছোট ছোট অনেক দাগ আছে। Okay, এই জায়গায় একটুখানি আছে কম, এই যে বিফোর আফটার, দেখছেন? বুঝছেন কেমনে এই যে রিটাচিং এর টুল গুলা কাজে লাগায়? খুব সিম্পল না, আহামরি কিছুই না, জাস্ট ক্লিক করতে হয়। আচ্ছা, মোটামুটি রিটাচিং এর জন্য এগুলাই পাবেন আপনি। এরপরে দেখেন, আপনি যদি একে সাদা ফর্সা করতে চান, এইখানে একটা টুল পাবেন, কই গেল এই টুলটা, কই গেল? এই যে সরি, এই যে টুলটা আপনার ম্যাগনিফাইং গ্লাসের মতো, আমি এটা মনে করছিলাম এটা হচ্ছে জুম টুল, জুম করা যায় যে, এটা জানেন এটা আমরা মাউস দিয়েই করি বেসিক্যালি। এটা জুম টুল, এইটাও ম্যাগনিফাইং এর মতোই, বাট এটা হচ্ছে উল্টা দিকে, দেখেন এর লাঠিটা উল্টা দিকে আর এর লাঠির দিকে। সো এই ম্যাগনিফাইং গ্লাসের উপর রাইট ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে ডজ টুল দেখতে পাবেন, ডজ, দেখছেন? এই ডজ টুল দিয়ে আপনি একে ব্রাইট করতে পারবেন। এন্ড ব্রাইট করার সময় আপনি এখানে উপরে দেখেন এক্সপোজার নামে একটা অপশন পাবেন, এক্সপোজার। এই এক্সপোজারটা আপনি সেট করতে পারবেন যে কত আপনি এক্সপোজ করতে চাচ্ছেন, ব্রাইটনেসটা বাড়াতে চাচ্ছেন। সো আপাতত 10% আছে, 10%ই রাখলাম। আমরা সুন্দর করে এবার জাস্ট
ক্লিক করব এখান থেকে, দেখেন ক্লিক করে ব্রাশ করব। আপনি কি বুঝতে পারছেন যে এর কোনো ডিফারেন্স ক্রিয়েট হয়েছে? বোঝা যায়? জি ভাইয়া, বোঝা যায়। এবার দেখেন বিফোর আফটার, বুঝছেন? এখন বুঝলেন যে এই ফেয়ার এন্ড লাভলি, হ্যান্ডসাম এরা কি ফেয়ার এন্ড হ্যান্ডসাম এরা কি করে? কার্সারের সাইজ বড় করে কেমনে? আপু এটা আমি লাস্ট ক্লাসে কয়বার বলছি বলেন তো, এই কার্সারের সাইজ বড় করে কেমনে বলেন? আপনি এই যে ব্রাশের কার্সারের সাইজটা কিভাবে বড় করতে হয় বলেন দেখি, শর্টকাট কি বলছিলাম আমি লাস্ট ক্লাসে, এটা কেমনে করে? কেউ বলতে না পারলে খবর আছে। অল্টার চেপে ধরে রাইট বাটন দিয়ে হুম, ডান দিক বাম দিক করলেই হবে। ভেরি গুড। সো অল্টার চেপে ধরে মাউসের রাইট ক্লিক করে ডানে বামে করলে এটা বড় ছোট হয়, আর উপরে নিচে করলে স্মুথনেসটা অ্যাডজাস্ট করা যায়। আচ্ছা, সো এই তো বেসিক্যালি এইভাবে আর কি বিভিন্ন কোম্পানি হচ্ছে নিজেদের মার্কেটিং এন্ড প্রমোশন করে। একে আপনি চাইলে ইয়াও করতে পারবেন, ওই যে বিদেশিরা ওই যে সমুদ্র সৈকতে যায় ট্যান করে না, চামড়া পুড়ায়, এই বার্ন করা যায়। দেখেন সাইজটা একটু ঠিক করে নিলাম, এই দেখেন আমাদের ভুল হয়েছে, স্মুথনেসটা একটু বাড়ায় নিতে হবে, আমরা স্মুথ করে নিই। এই দেখেন এখন ট্যান ক্রিয়েট হয়েছে, আরো কালো করতে পারবেন ওকে। মানে বেসিক্যালি আপনার হাতে এখানে এখন ওকে ব্রাইট করতে চলে ব্রাইট করেন, ডার্ক করতে চলে ডার্ক করেন, বিফোর আফটার কম্পেয়ার করে দেখতে পারেন যে কি দাঁড়াইলো। এগুলাই করে ফটো এডিটিং এর রিটাচিং এ, এই জিনিসগুলাই করে। তবে এর চেয়ে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা আমরা দেখছিলাম প্যাচ টুল, এটা আমাদের সবচেয়ে কাজে আসবে। ঠিক আছে, প্যাচ টুলের জন্য আমি একটা জিনিস দেখাই, ওটাকে কন্টেন্ট এররও বলতে পারেন আপনি। যেমন ধরেন এখানে একটা ছবি থাকার কথা, আমি দেখাইতে পারি নাকি, দাঁড়ান। এই যে ধরেন এই মানুষটাকে, হুম, আমরা আনলাম এই ছবিটা। তো বেসিক্যালি আমরা চাচ্ছি যে এই রাস্তাটা আমার পছন্দ হয়েছে, হুম, আমি চাচ্ছি না যে মানুষটা এই জায়গাটায় থাকুক। সেক্ষেত্রে আমরা কি করব? এটাকে কন্টেন্ট অ্যাওয়্যারের কাজ বলে। বা আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের, এইটা দেখলে একটু আইডিয়া পাবেন যে আমরা কি করতে চাচ্ছি। আমাদের এইখানে একটা ছবি আছে দেখেন নৌকার মধ্যে। সো বেসিক্যালি আমার টার্গেট হচ্ছে, আমার এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয়েছে বাট এই নৌকা আর এই দড়িটা আমার পছন্দ হয়নি। তো এটারে আপনি রিমুভ করতে পারেন কিভাবে? ডুপ্লিকেট করে নেন, হাইড করে দেন নিচের লেয়ার, এই সেটাকে আমরা রিমুভ করতে পারি প্যাচ টুল দিয়ে ইজিলি। আমরা এটাকে প্যাচ টুল দিয়ে এই যে সিলেক্ট করলাম, এদিকে নিয়ে যান, গন। দেখেন ওখানে নৌকা ছিল, আপনি বলতে পারবেন না। সেম ভাবে এই দড়িগুলাকেও কিন্তু আপনি প্যাচ টুলের মাধ্যমে সুন্দর করে একদম গ্যাপ করে দিতে পারেন। এখন এটা আপনারা এখন দেখেন ক্লিন ব্যাকগ্রাউন্ড আকারে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। কেউ বলতে পারবে না যে এই জায়গায় একটা নৌকা টাইপের কিছু একটা ছিল। এটাকেই কাজটাকে বলা হয় কন্টেন্ট অ্যাওয়্যার। এটাকে আপনি প্যাচ টুল দিয়েও করতে পারেন, আদারওয়াইজ আমার কাছে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়্যার। কন্টেন্ট অ্যাওয়্যার হচ্ছে আপনার ফটোশপ কি করে, আপনি ওকে একটা এরিয়া সিলেক্ট করে দিবেন, দিয়ে ওকে বলবেন যে এই জায়গায় যে জিনিসটা আছে ওটাকে সরায় দাও, সরায় দিয়ে ব্যাকগ্রাউন্ডের মতো করে একটা নতুন ব্যাকগ্রাউন্ড বানায় দাও। এটা হচ্ছে আপনার এআই জেনারেট করে। তো এটা কেমনে করবেন? লেয়ারটাকে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পরে আপনার এই নৌকাটাকে সিলেক্ট করতে হবে যেটাকে আপনি রিমুভ করতে চাচ্ছেন এই জিনিসটাকে। তো আমরা কি করতে পারি, এটাকে সিলেক্ট করার অনেক ওয়ে আছে। আমরা ফার্স্ট অফ অল ইজিয়েস্ট ওয়ে নিই, এই যে ল্যাসো টুল। ল্যাসো টুল দিয়ে আপনি ক্লিক এন্ড ড্র্যাগ করে যেভাবে করে যেরকম পেন্সিলের মতো আঁকাবেন ওইরকম সিলেকশন হবে। তা আমরা এখানে আপনার ধরেন এতটুকুকে সিলেক্ট করে নিলাম, ওকে, ডান। এবার আমরা যে লেয়ারে কাজ করব লেয়ারটা সিলেক্ট করা থাকতে হবে। এবার চলে যাবেন এডিট, ফিল, শর্টকাট হচ্ছে শিফট F5, শিফট F5 হচ্ছে শর্টকাট। আসলাম, আসার পরে এখানে সেট করবেন কন্টেন্ট অ্যাওয়্যার, কালার অ্যাডাপ্টেশনের টিক চিহ্ন রাখবেন, কন্টেন্ট অ্যাওয়্যার দিয়ে কালার অ্যাডাপ্টেশনের টিক চিহ্ন দিয়ে ওকে প্রেস করবেন, অ্যান্ড ওখান থেকে দেখবেন আপনার নৌকাটা নাই হয়ে গেছে। এটাকেই বলা হয় কন্টেন্ট অ্যাওয়্যারের কাজ। সো এটাও করা যাবে সেম ভাবে, ল্যাসো টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে নেই, এই, অ্যান্ড দেন লেয়ার সিলেক্ট করে এডিট, ফিল বা শিফট ব্যাক স্পেস হচ্ছে কন্টেন্ট অ্যাওয়্যারের কাজ, ওকে দিবেন, গন, দেখেন নাই। সো এইভাবে এই মানুষটাকেও এখান থেকে সরে ফেলানো যাবে, বাট এখানে একবারে করলে হবে না, আমাদেরকে দুই একবার ট্রাই করা লাগতে পারে। সো ফার্স্ট অফ অল মানুষটাকে সিলেক্ট করবো আমরা। এখন ল্যাসো টুল দিয়েও চাইলে করতে পারেন, বাট আমার মনে হয় যে আপনি এখানটায় অবজেক্ট সিলেকশন দিয়ে ইজিলি মানুষটাকে সিলেক্ট করা যাবে। আমরা সিলেক্ট করলাম এখানটায়, ঠিক আছে, সিলেক্ট হোক।
এই যে সিলেক্ট হয়ে গেছে না? আপনি যদি চান, যেমন আমাদের এখানে কিছু সিলেকশনের 19-20 আছে, এগুলাকে আমরা ঠিক করে নিতে পারি কুইক সিলেকশন দিয়ে, অবভিয়াসলি এগুলাকে একটু ঠিক করে নেবেন। এখন যদি আপনি চান যে ভাই আমি আমার সিলেকশনটাকে আরো একটু ইনক্রিজ করতে চাই যাতে আমার কোনো কিছু মিস না যায়, সেক্ষেত্রে আপনি আপনার সিলেকশন এরিয়াটাকে বড় করতে পারবেন কেমনে? লেয়ারটা সিলেক্ট করবেন, এই যে যেহেতু আমরা সিলেকশন এরিয়া বড় করব, সেক্ষেত্রে যাব আমরা সিলেক্ট, এখান থেকে আসবেন হচ্ছে কই গেল, মডিফাই, অ্যান্ড দেন হচ্ছে এক্সপ্যান্ড। আপনার সিলেকশন এরিয়াটা এক্সপ্যান্ড হবে, আর কন্ট্রাক্ট দিলে ছোট হবে। তো আমরা কি করব, এক্সপ্যান্ড করব, চারদিক দিয়ে আমরা সিলেকশন এরিয়াটাকে আরেকটু বড় করতে যাচ্ছি, তাহলে কন্টেন্ট আবার একটু ভালো মতো কাজ করে। দিলাম এক্সপ্যান্ড, দেওয়ার পরে কত পিক্সেল বাড়াবো, ধরেন 7 পিক্সেল দিলাম, এই দেখেন বড় হয়েছে, দেখেন জুম করলে দেখবেন, এই দেখেন চারদিক দিয়ে সিলেকশন এরিয়াটা একটু বড় হয়ে গেছে, বড় করে নিলাম। এবার আমরা করব কন্টেন্ট এবারের কাজ। সো এডিট, ফিল, কন্টেন্ট এবার দেন, দেখেন ও কি রেজাল্ট দেয়, দেখছেন? এবার সিলেকশন এরিয়াটা বাদ দেওয়ার জন্য কন্ট্রোল ডি দিতে হবে, বাট স্টিল নাও মাঝখানের এই জায়গাটা দেখেন আপনি, এখানটায় দেখে কেমন লাগতেছে না? এটাকে আমাদের কি দিয়ে ফিক্স করতে হতে পারে বলেন তো, এই জায়গাগুলা এটা আমরা কি দিয়ে ফিক্স করতে পারবো? এটা কোন টুল দিয়ে ফিক্স করতেছি আমি বলেন তো? প্যাচ টুল। হ্যাঁ, এখন এই জায়গাগুলো আপনার একটু প্যাচ টুল দিয়ে ধরে 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 ঠিক করে দিতে হবে, বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড থেকে মানুষই নাই করে দিচ্ছে, দেখেন। এখন এই ছবিটা দেখে যদি এমন কাউকে দেখান যে আগে কখনো জানতো না যে এই জায়গায় মানুষ আছে, আপনি যদি দেখান ও বলতে পারবেন যে জায়গায় একটা মানুষ ছিল। বেসিক্যালি এই মানুষের পিছনে যে ছবিটা আছে, এর পিছনে যে ছবিটা আছে বা রাস্তাটা আছে, এটা কি মানুষটাকে ডিলিট করে দিলে দেখা যাবে বলেন তো? আমি মানুষটাকে এখান থেকে ডিলিট করে দিই, তাহলে পিছনের রাস্তাটা কি দেখা যাবে? বা দেখা যায় তো, বা ছবিতে কি এরকম হয় মানুষ সরায় দিলে মানুষের পিছনে কি আছে দেখা যায়? বলুন দেখি। আমি যদি এই মানুষটাকে এখান থেকে ডিলিট করে দিই বা কাট করে দিই, তো পিছনের রাস্তাটা কি দেখা যাবে নর্মালি? না, না, দেখা যাবে না। দেখা যাবে না, স্বাভাবিক। তাহলে ও বানাইছে কেমনে? এটা এআই জেনারেট করছে, ও দেখছে যে আশেপাশে আপনার কেমন আছে এনভায়রনমেন্ট, ওই অনুযায়ী তৈরি করে দিছে। বাট মনে রাখবেন এটা সব জায়গায় কিন্তু এরকম রেজাল্ট দিবে না। যদি আপনার ব্যাকগ্রাউন্ড অনেক বেশি হিজিবিজি হয়, অনেক মানুষ পিছনে আছে বা অনেক বাঘ ভাল্লুক জঙ্গল আছে, তখন কিন্তু কন্টেন্ট এবার ঠিক মতো এখানে যেমন করছে সুন্দর মতো মানুষ গায়েব করে ব্যাকগ্রাউন্ড বানায় দিছে, ও কিন্তু তখন আর ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবে না যদি অনেক বেশি ক্রিটিক্যাল হয় ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? মানে মোটামুটি ধরেন আপনি একটা ছবি তুলছেন বা কেউ আপনাকে একটা ছবি দিছে, দেওয়ার পরে থাকে না ছবির সাইড দিয়ে একটা মানুষের মাথা ঢুকে গেছে, হাত ঢুকে গেছে, ওইগুলাকে আপনি ইজিলি সরাই দিতে পারবেন। বাট একদম পুরো একবারে ব্যাকগ্রাউন্ড হিজিবিজি থাকলে সেটাকে আপনি রিকভার করতে পারবেন না। সো মোটামুটি এই গেল কন্টেন্ট আর ফটো রিটাচিং এর কাজ। ঠিক আছে, এগুলোই আমাদের সবচেয়ে বেশি কাজে আসবে ফটো অ্যাডজাস্টমেন্ট, এডিট মেডিট হাবি জাবি টুকটাক কাজের জন্য। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট বা আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার্স। সো এই ছবিটাতে আমরা আসি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কি আমরা করি ওটা দেখেন। সো এখানে আমাদের দুটো লেয়ার লাগবে না, একটাই রাখতেছি আমরা। তো উইন্ডো থেকে আপনারা যাবেন এই যে অ্যাডজাস্টমেন্ট নামে প্যানেলে, ক্লিক করলে আপনার সামনে এই প্যানেলটা ওপেন হবে। ঠিক আছে, তো এই প্যানেলে আপনারা অনেক ধরনের অপশনস পাবেন। এটা হচ্ছে আপনার অনেকগুলো আছে, আমরা সবগুলো অ্যাপ্লাই করব না কারণ সবগুলো আমাদের লাগবে না। হ্যাঁ, সো আমরা পাবো হচ্ছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেলস, কার্ভস, তারপরে এক্সপোজার, ভাইব্রেন্স, স্যাচুরেশন, কালার ব্যালেন্স। মোটামুটি এই কয়টা জিনিস আমাদের সব থেকে বেশি কাজে আসবে। তো এইগুলো হচ্ছে কালার গ্রেডিং এর মধ্যে পড়ে, বুঝছেন? কালার গ্রেডিং এর মধ্যে আপনার ছবির কালার অ্যাডজাস্টমেন্টের জন্য আমাদেরকে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার গুলো 19-20 করা লাগে। এখন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার কেন নাড়াচাড়া করা লাগে? কারণ আমাদের র ক্যামেরার ছবি ভালো মানে আউটপুট নাও আসতে পারে, তো ওইটাকে আর কি আমরা ব্যবহার করে থাকি এই কালার অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার্স গুলো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা এখানে ব্রাইটনেস নিয়ে কথা বলবো। তার আগে কালার অ্যাডজাস্টমেন্ট করার আগে আমাকে কিছু প্রশ্নের উত্তর দেন, দেখি আপনারা পারেন কিনা। একটা ছবি কি দিয়ে তৈরি হয় বলেন তো? ছোট ছোট কি থাকে এর ভিতরে? পিক্সেল। পিক্সেল। পিক্সেলস থাকে। একটা ছবি তুলতে কি না হইলে ছবি উঠবে না? কোন জিনিসটা না থাকলে ছবি, ক্যামেরা বললেন না, ক্যামেরা আছে কিন্তু কি না থাকলে ছবি উঠবে না? কালার। কালার তো Light. ক্যামেরা থেকে আসবে, লাইট।
এটা হচ্ছে অ্যান্সার। তো লাইট যদি না থাকে আপনার ছবি উঠবে না। অন্ধকারে যদি ছবি তুলতে চান দেখবেন ফ্ল্যাশ মারে। কেন মারে? কারণ লাইট ছাড়া কখনোই ছবি উঠাতে পারবে না ক্যামেরা। তার মানে এই ছবির মধ্যে কি আছে? পিক্সেল। পিক্সেলের মধ্যে কি আছে? লাইট আছে, তাই না? এখন এই লাইট হয়ে থাকে ছবির মধ্যে তিন ধরনের। আপনাদের মাস্কট লোগোতে আমি বলছিলাম না হাইলাইটস, লো লাইটস আর মিড টোনস, মনে আছে? এখানেও আছে। এখানেও হাইলাইট লো, ছবিতে বেশি এটা। সো হাইলাইটস আমরা ছবিতে কোনগুলোকে হাইলাইট বলে আমরা চিনি? সো ছবির হাইলাইট হচ্ছে যেগুলো হচ্ছে সবচেয়ে ব্রাইট কালার। যেমন এই ছবিটাতে এই জায়গাটাতে হাইলাইটের কালার বেশি, এই জায়গাটায় হাইলাইট বেশি। হ্যাঁ, কারণ এই জায়গাটা সবচেয়ে বেশি উজ্জ্বল ছবি। দেখেন এই দুটো জায়গা যদি আমি ঢেকে দেই তাহলে এটা দেখবেন আমার ছবিটা একটু ডার্কার হয়ে আসবে। এই দুই জায়গা এটা তাহলে সবচেয়ে বেশি। এই জায়গায় একটু আছে, বাট তাছাড়া সবচেয়ে বেশি এরিয়া হচ্ছে এই দুই জায়গায় আছে ব্রাইটেড কালার। এটাকে বলতেছি আমরা হাইলাইটেড কালার। লো লাইটস কোনগুলা? যেগুলা হচ্ছে ডার্কার কালার। যেমন এই জায়গাটা ডার্ক, এর ভিতরে ডার্ক, এই সাইডটা একটু ডার্ক। এগুলা হচ্ছে ডার্কার কালার, যেটাকে আমরা বলছি লো লাইটস বা শ্যাডোজ নামে আমরা চিনি আর কি মাস্কেট লোগোতে। আর মিড টোনস কোনগুলো? এই মাঝামাঝি যে কালারগুলো আছে না, না আপনার ডার্ক না আপনার এরকম ব্রাইট, মাঝামাঝি যে কালারগুলা সেগুলোকে বলা হচ্ছে মিড টোনস। এগুলো কেন রাখবে মনে? কারণ আমাদের এইগুলাই বেসিক্যালি এফএক্স এ এডিট হয়। কারণ মনে রাখবেন ছবিতে লাইট ছাড়া কিছু নাই। এই লাইটের কারণে, রিফ্লেকশনের কারণে আপনি কালার দেখতে পাচ্ছেন। তার মানে আমরা যাই অ্যাডজাস্টমেন্ট করি না কেন দেখবেন ঘুরে ফিরে লাইটেরই অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমরা যদি ব্রাইটনেস অ্যাডজাস্ট করি, এই জিনিসটা আপনারা অলরেডি করে আসছেন। এই জিনিসটা আপনারা হচ্ছে মোবাইলে ফটো এডিট করছেন না সবাই, তখন নিচে মোবাইলের নিচে ওই ছোট ছোট ব্রাইটনেস থাকে না, ক্লিক করলে ব্রাইটনেস বাড়ানো কমানো যায়, স্যাচুরেশন থাকে বাড়ানো কমানো যায়, দেখছেন না এই জিনিসগুলা? স্লাইডারের মতো থাকে ছবি এডিট করার সময়। ওইটাই ওইটাই এইটা, বাট এখানটায় এটার একটু মানে সুবিধা বেশি মোবাইলে যেটা নাই। তো এখানে কি করা যায় দেখেন, ব্রাইটনেস সিলেক্ট করলাম, আমার সামনে ব্রাইটনেসের লেয়ার আসছে একটা এরিয়া। অ্যান্ড আমি যদি এটা বন্ধও করে দিই, এই যে আইকনটা দেখছেন এখানে ডাবল ক্লিক করলে ওই প্যানেলটা আবার চলে আসবে। আর ডান পাশে লেয়ারের কি আসছে বলেন তো? লেয়ারের সাথে কি আসছে? এটা কি আসছে এফএক্স এর সাথে? এটাকে কি বলে? Layer mask. লেয়ার মাস্ক হয়ে আসছে। ভেরি গুড। সো আমরা কি করব? লেয়ার মাস্ক করে আসছে। তার মানে এটার বেনিফিট কি? অবশ্যই বেনিফিট আছে, দেখেন। সো ফার্স্ট অফ অল আমি যদি এখানে ব্রাইটনেস ইনক্রিজ করি অবভিয়াসলি ছবি ব্রাইট হবে, ব্রাইটনেস কমা দিলে ডার্ক হবে, এই তো কাজ। ঠিক আছে, ব্রাইট করলাম আমরা এতটুকু। এরপরে কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট বাড়াই দিলে সাদা কালার যে ডার্কার থিমটা ওটা আরো বাড়বে। দেখেন কন্ট্রাস্ট বাড়াইলে ডার্কার কালার ডার্ক হয়, লাইটের কালার লাইট হয়। কন্ট্রাস্টের কাজ সাদা কালোর মধ্যে কন্ট্রাস্ট ক্রিয়েট করা। দিলাম আমরা। এত বেশি কেন দিলাম একটু পরে বুঝবেন। ধরেন এই যে দিলাম, সেটিংস অ্যাডজাস্ট করে দিলাম টা। এবারে এটা এত বেশি বাড়ানোর রিজন হচ্ছে আমার লেয়ার মাস্ক বুঝতে হবে। লেয়ার মাস্ক দিয়ে কি করা যাবে দেখেন, যেহেতু লেয়ার মাস্ক আছে, আমরা লেয়ার মাস্কে কালো কালার দিয়ে যদি এখন এই এফএক্সটাতে ব্রাশ করি তাহলে ওই সব জায়গায় এফএক্সটা দেখা যাবে নাকি দেখা যাবে না বলুন তো? যে যে জায়গায় আমি কালো কালার দিয়ে ব্রাশ করব এফএক্সটা দেখা যাবে? দেখা যাবে না। যাবে না। যে যে জায়গায় সাদা থাকবে ওই জায়গায় দেখা যাবে। সো আমরা এই লেয়ার মাস্ক সিলেক্ট করলাম, ব্রাশ টুল নিব, নেওয়ার পরে আমরা ব্রাশের কার্সারটাকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে আমরা যদি কালো কালারকে ফোরগ্রাউন্ডে আনি অ্যান্ড দেন ব্রাশ করি, দেখেন এই সব জায়গা থেকে আপনার এফেক্টসটা মুছে যাচ্ছে। ধরেন আমরা রাফলি মুছে দিলাম, আর মুছে দেওয়ার পরে আপনি দেখবেন আমরা যতটুকু জায়গা সাদা রাখছি লেয়ার মাস্কে শুধুমাত্র অতটুকু জায়গাতেই আমাদের এফেক্টসটা আসছে। দেখেন আমি যদি আবার সাদা কালার দিয়ে ব্রাশ করি আবার এই যে এফেক্টস আসবে। তো বেসিক্যালি এটা কাজ কি? লেয়ার মাস্কের সুবিধা হচ্ছে আপনি যদি নির্দিষ্ট কোনো একটা জায়গায় এফেক্টস দিতে চান আপনি এফেক্টস দিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে লেয়ার মাস্কের সুবিধা। এখন দেখেন যেহেতু এই অপশন আপনাকে দিছে, তাহলে আমি কি করতে পারবো? পুরো ছবির মধ্যে আমি নির্দিষ্ট একটা এরিয়াকে সিলেক্ট করে ব্রাইটনেস বাড়াতে কিংবা কমাতে পারি। এটা হচ্ছে ওভারঅল ছবির ব্রাইটনেস বাড়তেছে কমতেছে। বাট আমার মন চেয়েছে আমি শুধু গাড়িটার ব্রাইটনেস বাড়াবো, সেক্ষেত্রে কি করব? এই লেয়ার মাস্কে গাড়ির কালার কি হবে আর ব্যাকগ্রাউন্ডের কালার কি হবে বলুন তো? লেয়ার মাস্কে কোনটাকে কোন কালার রাখবো? সাদা কোনটা কালো কোনটা হবে? গাড়ির কালার কি হবে লেয়ার মাস্কে? কালো না সাদা? সাদা। আর ব্যাকগ্রাউন্ড কালো। কালো হবে। কেন? কারণ আমরা ব্যাকগ্রাউন্ডে তো এফেক্টস চাচ্ছি না, আমরা চাচ্ছি গাড়িতে। সো গাড়িটাতে কালো কালার, সাদা কালার দিব। তাহলে কেমনে করবেন এটা? সো ফার্স্ট অফ অল এফেক্টস বন্ধ করে দেন, আপাতত আমাদের এফেক্টস এর কাজ নাই। গাড়িটাকে আগে সিলেক্ট করতে হবে। সো আপনি গাড়ি কেমনে সিলেক্ট করবেন ইটস টোটালি আপ টু ইউ। পেন টুল দিয়ে করবেন, অবজেক্ট সিলেকশন দিয়ে করবেন, না কুইক সিলেকশন দিয়ে করবেন। সো আপাতত আমরা শর্টকাট মারতেছি, অবজেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করতেছি।
ওকে, মোটামুটি সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা চলে যাব এফএক্স যেটা অ্যাপ্লাই করছি ওইটাতে আনলাম। এখানে আমরা লেয়ার মাস্কে চলে আসবো, ঠিক আছে। এখন লেয়ার মাস্কে আসার পরে আমি যদি গাড়িটাতে উপরে ফোরগ্রাউন্ড আনি এবং কালো কালার দিয়ে ফিল করে দিই, কালো কালার দিয়ে ফিল করে কেমনে বলছিলাম না লাস্ট ক্লাসে, নাকি বলিনি? বলছিলাম আপেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় বলছিলাম কালার ফিল করে কি শর্টকাট দিয়ে বলেন তো? কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দিয়ে তো হবে না, ডুপ্লিকেট ওটা। কালো কালার সিলেকশন এরিয়া কেন আপনাদের লেয়ার মাস্ক দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাই নাই? আমি মনে হয় দেখাইছি, আমি মনে হয় আমি দেখাইছি। অল্টার ব্যাক স্পেস দিয়ে কালার ফিল করে, অল্ট ব্যাক স্পেস। তো আমরা এখন যদি এখানটায় কালো কালার দিয়ে ফিল করে দিই অল্ট ব্যাক স্পেস, তাহলে দেখবেন গাড়িটাতে এফেক্টস বন্ধ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে এফেক্টস আছে, কারণ আমরা কি করছি, গাড়িটাতে কালো কালার দিয়ে দিছি। আমরা তো এটা চাই না। আমাদের কি করতে হবে, সিলেকশনটা উল্টা করতে হবে। সিলেকশন উল্টা করে কিভাবে, কন্ট্রোল শিফট আই, আই দিয়ে দিলে, কন্ট্রোল শিফট আই দিলে সিলেকশন উল্টা হয়ে গেছে। দেখেন এখন ব্যাকগ্রাউন্ডটা সহ সিলেক্ট আসছে না? যেহেতু পুরো চার দিকের বর্ডার যখন সিলেক্টেড দেখবেন তখন বুঝবেন আপনার সিলেকশন উল্টা হয়ে গেছে। সো আপনার এবার গাড়িটা বাদ দিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। এবার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করব, কালো কালার নিব, ফোরগ্রাউন্ডে লেয়ার মাস্ক সিলেক্ট করে নিব অ্যান্ড অল্ট ব্যাক স্পেস দিয়ে ফিল করে দেব এবং কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলে দেখবেন আপনার এবার এফেক্টসটা শুধুমাত্র বা ব্রাইটনেসটা শুধুমাত্র কই বাড়ছে, গাড়িটাতেই বাড়ছে। এন্ড আপনি চাইলে এখানে ব্রাইটনেসের প্যানেলে আরো ব্রাইটনেস ইনক্রিজ কিংবা ডিক্রিজ করতে পারেন। এখন শুধু গাড়িটাতে কাজ করবে কেন, কারণ আমরা গাড়িটাকে কি করে ফেলছি, লেয়ার মাস্ক করে ফেলছি। বুঝাতে পারলাম লেয়ার মাস্কের বেনিফিট কি? এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সাথে লেয়ার মাস্ক আপনি সবগুলা প্যানেলেই পাবেন, সবগুলা এফেক্টসে আপনি দেখতে পাবেন। যেমন এখানে আছে লেভেলস, লেভেলসে ক্লিক করলে দেখেন কি হয়, আপনি এদিক থেকে স্লাইডার যদি এদিকে নিয়ে আসেন ডার্ক হচ্ছে, এদিক থেকে যদি নিয়ে আসেন ব্রাইট হচ্ছে, তাই না? তো এইটার কাহিনী কি, ব্রাইটনেস তো আমরা এটা ইয়া দিয়েও দেখলাম, ব্রাইটনেসের প্যানেল দিয়ে দেখলাম। এখানে আমাদের লেভেলস দিয়ে কি হচ্ছে, লেভেলসটা যদি ভালো করে নোটিস করেন দেখবেন ব্রাইটনেস যখন বাড়াইছিলেন ওভারঅল ছবির ব্রাইটনেস বাড়তেছিল, বাট লেভেলসে একটা মজার জিনিস নোটিস করবেন যে আমরা যখন ব্রাইটনেসটা ইনক্রিজ করতেছি দেখেন ব্রাইটার এরিয়াগুলো আগে বেশি ব্রাইট হচ্ছে, দেখছেন? গাড়ির কালার কিন্তু খুব বেশি একটা চেঞ্জ হচ্ছে না, বাট ছবির মধ্যে ব্রাইটার এরিয়াগুলো বেশি ব্রাইট হচ্ছে আগে, অ্যান্ড ডার্কার এরিয়াগুলো যখন এদিক থেকে স্লাইড নিয়ে যাবেন ডার্ক হবে আগে। তো এটার সুবিধা হচ্ছে যে আপনি আপনার ছবিতে ডিসাইড করতে পারবেন আপনার ব্রাইটার এরিয়াকে ব্রাইট করবেন নাকি ডার্কার এরিয়াকে ডার্ক করবেন। এটা দিয়ে আর কি ভাগ করে করা যায়। বাট আপনি যদি চান যে আমি ওভারঅল ছবির আমার ব্রাইটনেস বাড়াবো, তাহলে তো ব্রাইটনেসের লেয়ার থেকে পুরো ছবির ব্রাইটনেস বাড়াতে কিংবা কমাতে পারেন। এটাই হচ্ছে ব্রাইটনেস আর লেভেলসের ডিফারেন্স। লেভেলসে কি করা যায়, ডার্কার এরিয়াকে ডার্ক, ব্রাইটার এরিয়াকে ব্রাইট করতে পারবেন আপনি। বুঝতে পারছি লেভেলস আর কার্ভস এর, সরি লেভেলস আর ব্রাইটনেস এর যে মেইন ডিফারেন্সটা। এই লেভেলস এর মধ্যেও লেয়ার মাস্ক আছে। সো লেভেলস এর লেয়ার মাস্কটাও আমি অ্যাপ্লাই আপ করে দেখাই দিই। অবশ্য বুঝবেন না কারণ ছবিটাতে খুব বেশি একটা এফেক্টস আনতেছে না চেঞ্জ। আচ্ছা ধরেন আমরা এখান থেকে ডার্ক করলাম, এবারে আমরা কি করতে পারি, গাড়িটাতে ডার্কার করতে চাইলে গাড়িতে সিলেক্ট করে লেয়ার মাস্ক করতে পারি। বাট এবার চাচ্ছি আমি যে আমার ব্যাকগ্রাউন্ডটা এফেক্টস বসবে না, গাড়িটাতে এফেক্টস বসবে। সেক্ষেত্রে কি করতে হবে, ফার্স্ট অফ অল গাড়িটাকে সিলেক্ট করে নিব, আমরা অবজেক্ট সিলেকশন দিয়ে করতেছি, আমি করলাম গাড়িটাকে সিলেক্ট। এরপরে আমরা লেয়ার মাস্কে চলে যাব, লেয়ার মাস্কে এসে এবার গাড়িটাকে আমরা করে দিব কালো কালার, অল্টার ব্যাক স্পেস দিয়ে ফিল। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডে এবার এফেক্টসটা পড়তেছে, বাট গাড়িটাতে কোনো এফেক্টস অ্যাপ্লাই হয় নাই কারণ আমরা গাড়িটাকে ব্ল্যাক করে দিছি। এই হচ্ছে লেয়ার মাস্কের কাজ এফেক্টসে। সুবিধা কি করে দিছে, যে আপনার যতটুকু এরিয়ায় যতটুকু অংশ দরকার আপনি চাইলে আপনার এফেক্টস গুলো অ্যাপ্লাই করতে পারেন। এরপরে কার্ভস, কার্ভস বেসিক্যালি আপনার লেভেলস এন্ড কার্ভস হচ্ছে সেম থিং, একটা গ্রাফ আকারে আসে একটা স্লাইডের আকারে আসে। এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এটাকেও আপনি চাইলে এরকম করে দেখেন চেঞ্জ করে আপনি ছবির ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট বা লেভেলস এর মতো অ্যাডজাস্ট করতে পারেন। বুঝতে পারলাম? এন্ড এইটাকে যদি ভালো করে আপনি নোটিস করেন দেখবেন, আমি যদি কার্ভটাকে উপরের দিকে নিয়ে যাই দেখেন ব্রাইটার এরিয়া ব্রাইট হচ্ছে, নিচের দিকে আনে ডার্কার এরিয়াগুলা ডার্ক হচ্ছে। তো লেভেলস এন্ড কার্ভস ইজ বেসিক্যালি সেম থিং, দ্য ডিফারেন্স ইজ আপনার একটাতে আপনি গ্রাফ আকারে এডিট করতে পারবেন ইজিলি কার্ভগুলো অ্যাডজাস্ট করে দিয়ে,
আরেকটাতে আপনি স্লাইডার আকারে করতে পারেন। এই দেখেন সামান্য একটু চেঞ্জে আমার ব্রাইটনেস আর কালারটা ফুটে উঠছে কার্ভসের। এই তিনটে কি বুঝছেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সবাই? লেভেল, ব্রাইটনেস এন্ড কার্ভস। জি ভাই। এরপরে আসেন এক্সপোজার। এক্সপোজারটা ছবি তোলার জন্য অনেক ইম্পর্টেন্ট। এক্সপোজার কি? এক্সপোজার হচ্ছে আপনার ক্যামেরা ডিএসএলআর দিয়ে ছবি তুলছেন আপনারা, কেউ কারো ডিএসএলআর আছে থাকলে জানবেন। ডিএসএলআর এর মধ্যে এক্সপোজার সেট করা যায়। তো এক্সপোজারটা যখন আপনি ইনক্রিজ করে দেন তখন কি হয়, ক্যামেরার লেন্স দিয়ে লাইট বেশি পাস হয়। ঠিক আছে, স্ক্রিন আসতেছে না, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনারা? দেখা যাচ্ছে ভাইয়া। না ভাইয়া দেখা যাচ্ছে না। কি বলেন, কয়জন পাচ্ছে কয়জন পাচ্ছে না? আচ্ছা দাঁড়ান আমি আবার দেখা রিজয়েন যাচ্ছে। করি। আচ্ছা আমি রিজয়েন করি আর ওদিক থেকে আপনারাও রিজয়েন করেন। আসছে স্ক্রিন? জি ভাইয়া এখন আসছে। আচ্ছা, সো এবারে দেখেন এখানটায় এক্সপোজারটা হচ্ছে কি আপনার, এক্সপোজারটা হচ্ছে আপনার ছবির মধ্যে ক্যামেরার লেন্সে যখন আপনারা ছবি উঠান তখন এক্সপোজার ইনক্রিজ করে দিলে আপনার ছবির মধ্যে লেন্সের মধ্যে আর কি লাইট বেশি পাস হয় এন্ড ছবি আপনার ব্রাইট আসে। আর এক্সপোজার যখন কমায় দেয়া হয় তখন লেন্সের ভিতর থেকে লাইট কম পাস হয় এন্ড ছবি ডার্ক আসে। তো এক্সপোজারটা অ্যাডজাস্ট করতে হয় আপনার আশেপাশের লাইটের উপর ডিপেন্ড করে। যখন দিনের বেলা কেউ ছবি তুলে তখন তার এক্সপোজারটা কম রাখতে হয়, কারণ আশেপাশে লাইট অনেক বেশি থাকে, তো ছবি অনেক বেশি ব্রাইট আসবে যদি আপনি এক্সপোজার বাড়ায় দেন, এন্ড ছবি জ্বলে যাবে যদি আপনি অনেক বেশি এক্সপোজার বাড়ায় দেন। আর রাতের বেলা এক্সপোজার বাড়ায় দিতে হয় যদি আশেপাশে আলো কম থাকে। তো এক্সপোজারের কাহিনীটাই এখানে আছে। ধরেন আপনি এমন কোনো একটা ছবি তুলছেন যেখানে ঠিকঠাক মতো এক্সপোজার আপনি অ্যাপ্লাই করতে পারেন না, কিন্তু ছবিটা সুন্দর আসছে, সেক্ষেত্রে আপনি এখানটায় এক্সপোজারটা আপনার ক্যামেরার যে এক্সপোজারের সেটিংসটা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। তো এক্সপোজার বাড়ালে কিন্তু ছবির ব্রাইটনেস দেখেন বাড়তেছে আবার, দেখেন ঠিক আছে। যদি অনেক বেশি বাড়ায় দেন তাহলে ছবি জ্বলে যাবে এরকম। তো এক্সপোজার যখন আমরা অ্যাডজাস্ট করব খুব সামান্য পরিমাণে অ্যাডজাস্ট করতে হয়, নাহলে আপনার ছবিটার ব্রাইটনেস অনেক বেশি বেড়ে যাবে। এখন পর্যন্ত যে চারটা আমি দেখাইলাম, ব্রাইটনেস, লেভেলস, কার্ভস আর এক্সপোজার, এই চারটার কিন্তু একটা বেসিক জিনিসই ওরা কম বেশি করতেছিল। বলেন তো কি কি? ব্রাইটনেস, এক্সপোজার, লেভেলস আর কার্ভ, এই চারটাতে একই জিনিস ওরা কম বেশি করতেছিল, কি? মানে ভাই ব্রাইট জায়গায় ব্রাইট করতেছে আর কালো জায়গায় কালো করতেছে। লাইট লাইট, তাই না? হয় লাইট বাড়াইতেছে না লাইট কমাইতেছে কেউ। মানে ধরেন ব্রাইটনেস যেমন সম্পূর্ণটা লাইট বাড়ায় কমায়, আবার লেভেলস আর কার্ভস কি করে, ব্রাইটার কে ব্রাইট, ডার্কার কে ডার্ক। আর এক্সপোজার কি করতে, সেম ব্রাইটনেসের মতো ওভারঅল ছবির ব্রাইটের অ্যামাউন্ট বা লাইটের অ্যামাউন্ট বাড়াচ্ছে। তো এইটা থেকে আর কি বুঝতে পারবেন যে আপনার ছবির মধ্যে বেসিক প্রায়োরিটি রাখেই হচ্ছে লাইট। লাইট যদি ভালো না হয় ছবি কখনোই ভালো আসবে না। এই জিনিসগুলো আপনি মানে টোটালি অ্যাডজাস্ট করতে পারেন ম্যানুয়ালি ধরে ধরে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার্স থেকে। এরপরে আসুন হচ্ছে হিউ স্যাচুরেশন। এটা খুব মজার জিনিস। তো আমরা যদি হিউ স্যাচুরেশন অন করি তাহলে দেখবেন আমার সামনে এরকম একটা স্লাইডার আসবে কালারের। অ্যান্ড আমি যদি এখান থেকে স্লাইডারটাকে ডানে বামে করি তাহলে দেখবেন আমার ছবির কালার, মানে গাড়ির কালার চেঞ্জ হচ্ছে, পুরো ছবির, মানে গাড়ির না, পুরো ছবির কালার চেঞ্জ হচ্ছে। অ্যান্ড এখানে মজার বিষয়, যেহেতু আমাদেরকে এখানে লেয়ার মাস্ক করে দিছে, আমি চাইলে ব্যাকগ্রাউন্ড থেকে এফেক্টসটা কি করে ফেলতে পারি, তুলে ফেলতে পারি। আমি শুধু চাই যে গাড়িটাতে কালারটা অ্যাপ্লাই হবে এফেক্টসটা, তাইলে কি করতে হবে বলেন দেখি। প্রথমে গাড়ির লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, ভালো করে শুনেন, প্রথমে গাড়ির লেয়ারটা সিলেক্ট করতে হবে, এরপরে আপনি গাড়িটাকে সিলেক্ট করবেন। আপনি কুইক সিলেকশন দিয়ে করেন, অবজেক্ট সিলেকশন দিয়ে করেন, পেন টুল দিয়ে করেন, হোয়াট এভার আপনার যেমন মন চায় আপনি সিলেক্ট করেন। গাড়িটা যখন সিলেক্ট হয়ে যাবে আমরা কি করব, লেয়ার মাস্কের অপশন যে এফেক্টসটা আনছি ওটাকে নিব, অ্যান্ড লেয়ার মাস্কটাকে সিলেক্ট করে গাড়িটাতে আমরা কালো কালার দিব না ব্যাকগ্রাউন্ডে কালো কালার দিব বলেন দেখি। ব্যাকগ্রাউন্ডে। তাহলে সিলেকশনটাকে উল্টা করতে হবে কিভাবে, কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট আই, ভেরি গুড। কন্ট্রোল শিফট আই দিলে কি হয়ে যায়, সিলেকশন উল্টা হয়ে যায়, ইনভার্স হয়ে যায়। এন্ড আমরা কি করতে পারি, কালো কালারটা যেহেতু ফোরগ্রাউন্ডে আছে এবং লেয়ার মাস্ক সিলেক্টেড আছে, সো অল্ট ব্যাক স্পেস দিলে কালো কালারে ফিল হয়ে যাবে। অ্যান্ড
আমার এফেক্টসটা আর ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, দেখবেন এফেক্টসটা শুধুমাত্র এখন আমার গাড়িটাতেই অ্যাপ্লিকেবল। বাট দেখেন আমাদের এখানে একটা সমস্যা হয়েছে, গাড়িতে তো আচ্ছা এটা তো অত বেশি বোঝা যাচ্ছে না, এই যে এটা নীল করে বোঝা যাবে। দেখেন গাড়িটাতে যখন আমরা এফেক্টস করছি বা এফেক্টসটা অ্যাপ্লাই করছি, সমস্যা হয়ে গেছে আমার গাড়ির গ্লাস হয়ে গেছে সবুজ, আবার ভিতরে মানুষ যে আছে মানুষের হাত আবার গোলাপি টাইপের লাল টাইপের হয়ে গেছে, সেই সমস্যা। আবার ইভেন আপনার হেডলাইট গুলো দেখেন আপনার পার্পল টাইপ হয়ে গেছে। তো এগুলোকে ঠিক করবেন কেমনে? এগুলোকে ঠিক করার বুদ্ধি হচ্ছে লেয়ার মাস্কে যাবেন, ব্রাশ টুল নিবেন, নেয়ার পরে আপনি সুন্দর করে ব্রাশের সাইজ অ্যাডজাস্ট করে এবার আপনাকে একে ধরে ধরে পেইন্ট করে কালো কালার দিয়ে এফেক্টস গুলা আমার এখান থেকে তুলে ফেলতে হবে, কারণ আমি চাই না হেডলাইটে এফেক্টস অ্যাপ্লাই হোক। ঠিক আছে, তারপরে এখানেও আছে দেখেন, তো আমাদের এখান থেকেও লাইটটাকে মুছে ফেলতে হবে। কালো কালার দিয়ে ব্রাশ করতেছি কিন্তু আমি, অ্যান্ড লেয়ার মাস্ক সিলেক্ট করে রাখছি ডান সাইডে লেয়ারে। ওকে, লোগোতে আসছে একটু, লোগোটা আমরা একটু মুছে দেই। এফেক্টস এই দেখেন গাড়ির রং চলে আসছে না একটু, কি করবো ওই জায়গাটায় বলেন তো? সাদা কালারটাকে ফোরগ্রাউন্ডে আনবেন, এই জায়গাটাতে আস্তে করে ব্রাশ করে দেবেন। এবার চলে যেতে আমাদের ওদের উইন্ডশিল্ডে, উইন্ডশিল্ডটাতেও আমরা একটু ব্রাশ করে দিই কালো কালার দিয়ে, তাহলে এখানটায় আর এফেক্টসটা অ্যাপ্লিকেবল হবে না। এই যে কালো কালার একটু আসতেছে না অল্প অল্প, ওটা সমস্যা নেই, আমরা ওটাকে সাদা কালার দিয়ে ব্রাশ করলে, কালো কালার বলছি যে লাল কালার গাড়িতে সামনের দিকে, ওটাকে আমরা একটু যদি ব্রাশ করে দিই সাদা কালার দিয়ে চলে যাবে, ডোন্ট ওয়ারি। এই যে আসছে লাল কালার, গাড়ির এফেক্টসটা মুছে গেছে এই জায়গা থেকে, সো আমরা একটু কালো কালার নিয়ে আস্তে আস্তে করে দিক থেকে ব্রাশ করে দিই, তাহলে এখান থেকে আপনার এই লালটা মুছে যাবে। এখন লেয়ার মাস্ক যদি না বুঝেন বেসিক জিনিস, তাহলে এটা আপনার মাথাতে ঢুকবে না যে আমি কি করতেছি। এই ও আরেকটু আছে চাকায়, সো চাকাটাতেও আমরা কালো কালার দিয়ে ব্রাশ করব। একটা মজার জিনিস দেখেন, আমাদের এই যে টায়ারের কালারটা হচ্ছে কালো এবং রিমের কালারটা হচ্ছে সাদা। আপনি যাই চেঞ্জ করেন না কেন, হিউ স্যাচুরেশন দিয়ে এফেক্টস অ্যাপ্লাই করেন না কেন, মনে রাখবেন সাদা এবং কালোতে কিন্তু হিউ স্যাচুরেশন অ্যাপ্লিকেবল না। তার মানে সাদা কালারের গাড়ি যদি হইতো তাহলে কিন্তু কালার চেঞ্জ হবে না, বা কালো কালারের গাড়ির কিন্তু কালার চেঞ্জ হবে না ওইটাতে, মানে বেসিক্যালি হিউ স্যাচুরেশন দিয়ে হবে না, ওটাকে ম্যানুয়ালি কালার চেঞ্জ করতে হয়, লেয়ার নিয়ে কালার দিয়ে বসায় বসায় ঠিক করতে কালার চেঞ্জ করতে হয়। ওটা ডিরেক্টলি এই যে এরকম হিউ স্যাচুরেশন দিয়ে আপনি কালার অ্যাপ্লাই করে চেঞ্জ করতে পারবেন না। এই দেখেন এখন যদি আমি এই যে হিউ স্যাচুরেশনের বক্সে ক্লিক করি আর এখান থেকে যদি আমি যে কোনো কালার দেই, এখন তো আপনি বলতে পারবেন যে এই গাড়ির অরিজিনাল কালার কি ছিল, যদি কেউ না দেখে বলতে পারবে এই গাড়িটার কালার কি ছিল? বিশ্বাস হবে যে এটা একটু আগে লাল ছিল এখন সবুজ হয়ে গেছে, বা নীল হয়ে গেছে, বা আকাশি হয়ে গেছে? বলা যাবে না। এটাই হচ্ছে হিউ স্যাচুরেশনের কাজ। আর এটা আরো পারফেকশন হয়েছে কেন, আপনি যদি লেয়ার মাস্কটা ঠিক মতো অ্যাপ্লাই করেন, কাজ করেন, তাহলে এখানে পুরো জায়গাটাতে আপনি এফেক্টস দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন? এটা কি বুঝছেন সবাই আমরা এখানটা কি করছি? লেয়ার মাস্ক দিয়ে কিভাবে হিউ স্যাচুরেশন করে কালার চেঞ্জ করবেন। এটার সুবিধা কি জানেন? এটার সুবিধা হচ্ছে এখন থেকে আপনারা একটা রঙিন জামা কাপড় কিনবেন, ছবি তুলবেন আর কালার চেঞ্জ করে করে ডেইলি ফেসবুকে আপলোড করবেন, তাহলে মানুষ মনে করবে যে আপনারা ডেইলি ডেইলি নতুন নতুন জামা কিনবেন। বুঝছেন? এই হচ্ছে হিউ স্যাচুরেশনের কাজ। সো এই হিউ স্যাচুরেশন দিয়ে কিন্তু আপনারা মানে যে কোনো জিনিসের, তবে মনে রাখবেন সাদা আর কালোতে অ্যাপ্লিকেবল না, এইভাবে কাজ করবে না সাদা কালো। তখন আপনাকে লেয়ার নিয়ে এফেক্টস নিয়ে মাল্টিপ্লাই করে মেলা ড্রামা করতে হয়, ব্লেন্ডিং অপশনস দিয়ে ঠিকঠাক করতে হয়। বাট হবে, হবে না এমনটা না, হবে, বাট অনেক ঘুরে ঘুরে করতে হয়। এটা খুব ইজি ওয়ে, লেয়ার মাস্ক অ্যাপ্লাই করবেন, হিউ স্যাচুরেশনের যে কোনো কাজ মানে যে কোনো কালার দিবেন ও কালার চেঞ্জ করবেন। এবং এখানে স্যাচুরেশনে আছে, যেমন ধরেন এই যে আমার এই এটা কি কালার, যেই কালারই হোক ম্যাজেন্টা,
এটার আমি যদি আরেকটু ডিপ করতে চাই, যে স্যাচুরেশন বাড়াতে পারি, স্যাচুরেশন ডিক্রিজ করে দিলে গ্রেইশ টাইপের কালার হয়ে যাবে, স্যাচুরেশন 0 করে দিলে এই। তো আমি চাইলে এখান থেকে স্যাচুরেশন ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি। আচ্ছা একটা জিনিস বলেন তো, আমি স্লাইডারটা কই রাখছি সবুজে না, বাট এই জিনিসটা পিঙ্ক টাইপের কেন হইলো দেখি বলতে পারেন নাকি? আমি স্লাইডারটা রাখতেছি সবুজে, হচ্ছে পিঙ্ক, আমি নিয়ে গেলাম নীলের উপর, হচ্ছে কমলা, কেন বলেন দেখি? কারণ আপনার এই যে হিউয়ের যে কালারটা আপনি দিচ্ছেন, এটা গাড়ির কালারের সাথে কি করতেছে, মিক্স করতেছে, মিক্স করে যে রেজাল্টটা পাচ্ছেন ওটা আপনাকে দেখাচ্ছে, বুঝতে পারছেন? তো আপনি এখানে কিন্তু ভাইবেন না যে আমি যদি লাল দেই লাল হবে, নীল দিই নীল হবে, এখানে আপনার কালারটাকে ওটার সাথে মিক্স করে যেটা রেজাল্ট পার হবে ওটা আপনাকে দেখাবে। বুঝতে পারছি হিউ স্যাচুরেশন? এরপরে বেসিক্যালি আমরা ইন্ট্রোডাকশন করব কালার ব্যালেন্সের সাথে। এখন কালার ব্যালেন্সটা আমাদের সবার দ্বারা করা পসিবল না, ইভেন আমার দ্বারাও পারফেকশন হবে না। কেন হবে না? কালার ব্যালেন্সটা বেসিক্যালি তারাই ভালো করতে পারে যারা ফটোগ্রাফি নিয়ে কাজ করে। ফটোগ্রাফারদের কালার ব্যালেন্স করা ইজি আমাদের চেয়ে, ঠিক আছে? কারণ কালার ব্যালেন্সটা বেসিক্যালি কি, কালার ব্যালেন্স হচ্ছে আপনার ছবির মধ্যে কালার থাকে বিভিন্ন ধরনের, তো যেটার অ্যামাউন্ট বেড়ে যায় ওটাকে কমায় রিডিউস করে সামঞ্জস্যতা ক্রিয়েট করা হচ্ছে কালার ব্যালেন্স। তো এখানে দেখেন আমরা যখন টোনের উপর ক্লিক করব, এখানে 3 ধরনের টোন আছে, শ্যাডোজ, মিড টোনস আর হাইলাইট। ওই যে হাইলাইট, লো লাইট আর মিড টোনস বললাম না, ওই তিনটাই। এখন বেসিক্যালি এখানে কি করা যায়, এখানে আপনি পাবেন সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, রেড, গ্রিন, ব্লু। এখন আমরা যদি দুপুর 12টার সময় ছবি তুলি, আমাদের ছবিটা একটু ওয়ার্ম থাকবে, মানে একটু ইয়েলো ইয়েলো ভাব আসবে, ঠিক আছে, যদি 12টার সময় ছবি তুলেন। আবার যদি আপনি সন্ধ্যা বিকালের দিকের ছবি তুলেন, তখন আপনার কিন্তু আবার একটু ব্লু ব্লু ভাব আসবে, কারণ আকাশটা তখন ব্লু হয়ে যায়। আরে কালারের উপর ব্যালেন্স, এইটাকে আপনি ঠিকঠাক করতে পারবেন এখানে। তবে এগুলা ঠিকঠাক করার আগে আপনাকে বুঝতে হবে যে আমার কোনটাতে প্রবলেম, হাইলাইটে প্রবলেম, মিডটোনসে প্রবলেম, না শ্যাডোজে প্রবলেম। এইটা বোঝার জন্য ফটোগ্রাফির স্কিল অনেক ইম্পর্টেন্ট। ফটোগ্রাফাররা এটা ইজিলি বুঝতে পারে যে আমি হাইলাইট অ্যাডজাস্ট করবো না শ্যাডোজ অ্যাডজাস্ট করবো না লো লাইটস অ্যাডজাস্ট করবো, যেটা আমাদের দ্বারা বোঝাটা একটু কষ্টসাধ্য। তো আমরা যদি এখানে হাইলাইটসে যাই, এন্ড দেখেন ওভারঅল এই ছবিতেও কিন্তু ইয়েলোর অ্যামাউন্ট বেশি, কারণ এটা দুপুরবেলার দিকে ছবি তোলা, এখানে রোদ দেখা যাচ্ছে, হলুদ হলুদ দেখছেন, সেটা দুপুরবেলা তোলা। তা আমি যদি হাইলাইটসটাকে একটু ব্লু এর দিকে নিয়ে যাই, যেমন ইয়েলো যদি আপনি বেশি করতে চান, ধরেন আপনার ছবিতে ইয়েলো বেশি আছে, আপনি ব্লু করতে চাচ্ছেন, সো এই স্লাইডারটাকে ব্লু এর দিকে নিয়ে যাবেন ধীরে ধীরে, দেখেন আপনার ছবি কিন্তু ব্লু এর শেডে আসতেছে, দেখছেন? আবার যদি আপনি ইয়েলোর দিকে নিয়ে যান, বেশি ইয়েলো হয়ে যাবে। সো আপনাকে এই যে অ্যাডজাস্টমেন্ট, যদি ইয়েলো থাকে বেশি তা ব্লুর দিকে নিয়ে যাও, যদি ব্লু বেশি থাকে তাহলে ইয়েলোর দিকে নিয়ে যাও। এটাই হচ্ছে কালার ব্যালেন্সের কাজ, ঠিক আছে? এটা যেমন আমরা হাইলাইটসে অ্যাডজাস্ট করলাম না, এই ছবির ক্ষেত্রে আপনার ছবিতে এটা নাও হতে পারে। শ্যাডোজে যে আমরা সেম ভাবে একটু না, শ্যাডোজে আমরা না কিছু করা লাগবে না, শ্যাডো করলে ডার্ক হয়ে যাবে, কারণ ডার্কার কালার অলরেডি আছে। মিড টোনসে আমরা হালকা একটু ব্লু এর শেড নিয়ে নেবো, হালকা সামান্য, দেখেন যাচ্ছে। এবারে যদি আপনি ভালো করে ছবিটা একটু জুম করে দেখাই, তাহলে বুঝতে পারবেন ডিফারেন্সটা কি হচ্ছে। দেখেন, দেখছেন এই ছবিটা একটু ভালো করে দেখেন, আগে একটু এটা হচ্ছে ইয়েলো ইয়েলো ভাব অরিজিনাল ছবি, আর এটা এফেক্টস দেওয়ার পর নোটিস করছেন ইয়েলো ভাবটা কমছে একটু, মানে কেমনে বুঝাবো এটা আপনারা দেখতে পাবেন কিনা, এটা অরিজিনাল ছবি দেখেন ইয়েলো ইয়েলো ফিল পাওয়া যাচ্ছে না, আর এটা এফেক্টস দেওয়ার পর আছে আর ওই ফিলটা বোঝা যায় ডিফারেন্স। বোঝা যায় ভাইয়া। এটাই হচ্ছে কালার ব্যালেন্স আপনার ছবির। যদি কখনো এরকম হয়, এটা সব জায়গায় প্রযোজ্য না, যদি কখনো ছবিতে দেখেন ইয়েলো বেশি, একটু মাইল্ড করতে হবে বা একটু সফট করতে হবে বা একটু ব্লু এর অ্যামাউন্ট বাড়াতে হবে, তখন আপনি এখান থেকে কালার ব্যালেন্সে এসে অ্যাডজাস্ট করবেন। তার আগে আপনাকে বুঝতে হবে আমি হাইলাইটস অ্যাডজাস্ট করবো না মিডটোন না শ্যাডোজ। কোনো কোনো সময় শুধু ছবির হাইলাইট করলে হয়, কোনো কোনো সময় তিনটেই করা লাগে, কোনো কোনো সময় শ্যাডোজ করলেও হয়। তো বেসিক্যালি আপনাকে এটা বোঝা লাগবে, আর এই বোঝার জন্য দরকার ফটোগ্রাফির স্কিল। হাইলাইটে চেঞ্জ করবো না মিডটোন, এটা ফটোগ্রাফারদের খুব বেশি কাজে আসে। ভাইয়া এটা আরেকবার একটু রিপিট করেন। কোনটা? এই যে কালার ব্যালেন্স। জি জি। সো কালার ব্যালেন্স বেসিক্যালি আমরা যদি ছবিতে অ্যাপ্লাই করি, কি করা যায়, ছবির মধ্যে কালারের অ্যামাউন্ট অ্যাডজাস্ট করা যায়। যদি আপনার কোনো ছবিতে কোনো কালার বেশি থাকে, ইয়েলো, ব্লু বা গ্রিন, সেক্ষেত্রে আপনি এটাকে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। বাট অ্যাডজাস্ট করার আগে আমাদের এখানটায় হাইলাইটস, লো লাইটস আর মিড টোনস তিনটা আছে, তিনটার মধ্যে আপনাকে বুঝতে হবে আপনি কোনটাকে অ্যাডজাস্ট করতে চাচ্ছেন। আমি হাইলাইটটাকে অ্যাডজাস্ট করবো না লো লাইট, কোনো কোনো সময় তিনটাই করা লাগে, কোনো কোনো সময় দুইটা একটা দিয়ে হয়ে যায়। তো এর ক্ষেত্রে আমরা হাইলাইটটাতে অ্যাপ্লাই করলাম,
অ্যান্ড এই ছবিটাতে ইয়েলো ইয়েলো ভাব বেশি আছে, মানে ওয়ার্ম টাইপের, কারণ দেখে বোঝা যাচ্ছে এটা দুপুরবেলা তোলা ছবি, প্লাস এখানে রোদ দেখা যাচ্ছে, তো এটা দেখে আমি গেস করছি ইয়েলো। যেহেতু ইয়েলো বেশি আছে, তো আমাকে কি করতে হবে, ব্লু বাড়াইতে হবে, তাহলে এর অরিজিনাল কালারটা আমরা পাবো। তো আমরা কি করবো, এখান থেকে ব্লু এর দিকে স্লাইডারটাকে জাস্ট নিয়ে যাবে, দ্যাটস ইট। বেশি না, বেশি করলে একদম ব্লু হয়ে যাবে, জাস্ট আপনাকে কালারটাকে ব্যালেন্সে আনতে হবে যাতে ইয়েলো বেশি না থাকে। এরকম যদি কোনো ছবিতে আপনি দেখেন যে সায়ান অ্যামাউন্ট বেশি, তাহলে আপনি রেডের দিকে নিয়ে যাবেন, আর রেড বেশি হলে সায়ানের দিকে নিয়ে যাবেন, সেম থিং। এটা হচ্ছে ব্যালেন্স করা, কোনটা বেশি ওইটাকে কমায় নিয়ে কাউন্টার পার্টে আরেকটা কালার দেয়া, বুঝতে পারছেন? যেটা বেশি থাকবে ওটার উল্টা দিকে ব্যালেন্স করতে হয়, যাতে ছবিটা তার রিয়েল ফিলটা আসে, না ইয়েলো হয় না ব্লু হয়। বুঝাতে পারছি কালার ব্যালেন্স? জি ভাইয়া। এখন এই কালার ব্যালেন্সের পরে বাদ বাকি যেগুলো আছে এগুলো আপনারা এক্সপেরিমেন্ট করবেন, এই সবগুলো আমরা দেখাবো না কারণ এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, আপনারা নিজে নিজে এক্সপেরিমেন্ট করে দেখবেন কোনটা দিয়ে কি হয়। বাট এখানে আরেকটা অপশন আমি দেখাই দিই যেটা আপনাদের হয়তো লাগতে পারে, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিএনডব্লিউ, এই আইফেক্সটা আপনারা হয়তো চিনেন। ক্লিক করলে আপনার ছবি দেখেন কি হয়ে গেছে, সাদা কালো হয়ে গেছে, ঠিক আছে? অ্যান্ড এই স্লাইডারে আপনি আরো করতে পারেন বিভিন্ন, যেমন ছবিতে রেড আছে গাড়িটা, আমার ছবিতে গাড়ি রেড কালার, আমি চাইছি গাড়িটা আরো ডার্ক করবো, তো রেডের স্লাইডারটাকে আরো ডার্ক করে নি, যেখানে যেখানে রেড বেশি ও বেশি ডার্ক হবে যেখানে, দেখছেন? তো এইটা দিছে কেন, আপনি যেই যেই কালার, যেমন গ্রিন হচ্ছে আশেপাশে ছিল, আমি গ্রিনকে ডার্ক করতে চাই, বাড়া দেন, এই দেখেন উপরে এই জায়গাটায় গ্রিন বেশি ডার্ক হচ্ছে, দেখছেন? তো আপনি পুরো ব্যালেন্সও করতে পারবেন আমার ব্ল্যাক এন্ড হোয়াইটটা আমি কেমন চাচ্ছি, এই, ঠিক আছে? এখন অনেক সময় আমরা অনেক ছবি বলেন, বিভিন্ন নাটকের ব্যানার পোস্টারে অনেক জায়গায় আমরা দেখি কি, যে ব্যাকগ্রাউন্ড সাদা কালো, মানুষটা রঙিন, এরকম দেখেন না? এইটা কেমনে করা যায়, এটাও সেম লেয়ার মাস্ক অ্যাপ্লাই করে। সো গাড়িটাকে সিলেক্ট করে নেবেন, সেম, ও সরি, সিলেক্ট হবে না কারণ আমার গাড়ির লেয়ার সিলেক্ট করি নাই। এই যে হয়েছে। সো এবারে আমরা কি করব, লেয়ার মাস্কের যে এফেক্টসটা দিছিলাম এটা আনলাম, লেয়ার মাস্কটা সিলেক্ট করব। যেহেতু গাড়িতে এফেক্টস দিতে যাচ্ছি না, গাড়িটাকে কি কালার দিয়ে ফিল করতে হবে, কালো কালার, কালো কালার ফোরগ্রাউন্ডে নিয়ে অল্ট ব্যাক স্পেস দিয়ে দেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন, এই যাচ্ছে। তো এখন আমার ব্যাকগ্রাউন্ড সাদা কালো আর গাড়ি রঙিন। এটাকে উল্টাও করে দিতে পারেন আপনি, ব্যাকগ্রাউন্ড রঙিন গাড়ি সাদা কালো, এটা হইতে পারে, বাট ওটা ভালো লাগে না। এরকম আপনারা অনেক জায়গায় দেখবেন, অনেক ছবি এফেক্টস হিসেবে ব্যবহার করে যে মানুষটা রঙিন থাকে, বাদ বাকি সব সাদা কালো, এভাবে করে কিন্তু। এই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার্স। এইগুলা সবগুলা কম বেশি মিলায় ঝুলায় আমাদের কি করতে হয়, একটা ছবির কালার গ্রেডিং করতে হয়। বুঝছেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার গুলো? জি ভাইয়া। ভাইয়া ব্রাইটনেস বা অন্যান্য জিনিস, একটা জিনিস নোটিস করলাম, পেন টুলের মতন একটা অপশন আছে, ওইটার কাছে। ব্রাইটনেস এর মধ্যে হুম। ওই পেন টুলটা আপনার হচ্ছে ওই যে জায়গা থেকে আপনি ব্রাইটনেস দিতে চান, ওই ব্রাইটনেস তো পেন টুল নাই। পেন টুল কই পেলেন, আইড্রপার দেখতে পারেন আপনি, পেন টুল দেখেন নাই? এই যে এটা বলছেন, ভাইয়া পাশে যেটা। এগুলো হচ্ছে আইড্রপার। আইড্রপার হচ্ছে আপনি কোন জায়গা থেকে লেভেলটা সেট করতে চাচ্ছেন যদি দেন, ওই অনুপাতে লেভেল সেট হবে আপনার। এই যে, এটা লেভেলস এর ক্ষেত্রে ব্লু কালারের লেভেল অ্যাডজাস্ট করতে চান না, রেড কালার না গ্রিন কালার, আপনি এখানে দিতে, এটা এটা শুধু এখানে না, এটা সবগুলোতে আছে, আইড্রপার দিয়ে আপনি কালার অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে দেখেন, ওই অনুপাতে RGB কালারের লাইন আছে, ওই অনুপাতে আপনার কালার সেট হবে আইড্রপার দিয়ে। বেসিক্যালি এটা স্যাম্পল নেয়, যে এই স্যাম্পলে এখানে যে গ্রেডিং কালার আছে ওইটা তুমি এখানে অ্যাপ্লাই করো, ওই অনুপাতেও গ্রেডিং সেট করে আপনার ছবিতে, বুঝছেন? এই ওকে গ্রেডিং দেখা দেয়া যে তুমি ডার্কার কালার এখানে যেমন আছে, ওই ডার্ক কালার তুমি বাদ বাকি ছবিতে অ্যাপ্লাই করো, দ্যাটস ইট। ওইটা আমাদের খুব বেশি একটা কাজে আসে না, মোস্ট অফ দ্য টাইম আমাদের নিজেদেরকে হাতে ধরে করতে হয়। কারণ সমস্যা হয় ছবিতে কি জানেন, এক একটা ছবি এক এক রকমের, কারো ব্রাইটনেস বেশি কারো কম, কারো কোনো জায়গায় ব্রাইটনেস বেশি কোনো জায়গায় ডার্কনেস বেশি, তো এই জিনিসগুলো আর কি ওই আই ড্রপার দিয়ে অটোমেটেড দিয়ে হয় না। আপনি ট্রাই করে দেখেন, কখনোই আপনি এক্সাক্ট আউটপুট বা রেজাল্ট পাবেন না। ওর চেয়ে যত টাইম নষ্ট হবে ওটাতে, চাচ্ছে হাতে ধরে করলে অনেক তাড়াতাড়ি করা যায়। এই হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার্স গুলা। তো এখন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার গুলো আমি যেগুলো দেখালাম এগুলো হচ্ছে ম্যানুয়াল প্রসেস। ম্যানুয়াল প্রসেস মানে আপনি যদি ধরেন কোনো ছবিতে ব্রাইটনেস বাড়াতে চান, কোনো ছবিতে কার্ভ করতে চান, বা পুরা লেয়ারে, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এখানে দেখেন, ধরেন এখানে আমার দুইটা লেয়ার আছে,
কন্ট্রোল জে দিয়ে কাট করে নিলাম, এই যে দুইটা গাড়ি, মানে একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি কাট করে নিলাম। ওকে, এখন ধরে নেন আমি ব্রাইটনেস বাড়াবো, ইনক্রিজ করলাম এবং কন্ট্রাস্টে ইনক্রিজ করলাম। দেখেন আমার দুইটা গাড়িতে এফএক্সটা অ্যাপ্লাই হচ্ছে। দেখেন আমি যদি বন্ধ করি অন করি দুইটাতে অ্যাপ্লাই হচ্ছে না। আমি চাই যে শুধুমাত্র নিচের গাড়িটাতে এফএক্স অ্যাপ্লাই হবে, এখানে দুইটা গাড়িতে অ্যাপ্লাই হচ্ছে কেন? আরে জুম করলে তো দেখা যায় না, কি সমস্যা? এই জায়গায় দেখেন আমাদের এইখানটায় ব্রাইটনেস এর নিচে দুইটা লেয়ার আছে। তো এই এফএক্স এর নিচে যত লেয়ার থাকবে, এফএক্স এর নিচে যত লেয়ার থাকবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে সবগুলোতে এফএক্স কিন্তু অ্যাপ্লাই হবে। এরকম যদি এর নিচে কোনো লেখা টেখা ছবি থাকতো বা অন্য কোনো ছবি থাকতো, সবগুলোর ব্রাইটনেস বাড়বে কিন্তু। বাট আপনি যদি চান যে শুধুমাত্র আমি এই ছবিতে ব্রাইটনেস বাড়াবো, ব্যাকগ্রাউন্ডের ছবিটাতে, ছোট গাড়িটাতে ব্রাইটনেস দিব না, তাহলে এই লেয়ারটাকে জাস্ট নিচের দিকে নামাই দিলে হবে। বাট মনে রাখবেন এর নিচেও যদি আর একটা গাড়ির লেয়ার থাকে, দেখেন এই গাড়িটাকে কপি করলাম, এবার এই গাড়িটাকে আমি কি করবো, এই গাড়ির নিচে নিয়ে গেলাম। দেখেন, ও সরি দেখাতে যাবে না, এই দেখেন ওইখানেও যদি লেয়ার থাকে তাহলে কিন্তু ওইখানেও অ্যাপ্লাই হবে। বাট আপনি চাচ্ছেন যে শুধুমাত্র আমি নির্দিষ্ট একটা লেয়ারে এফএক্স দিব, আমি ওর নিচে যত লেয়ার আছে ওগুলোতে কোনো টাচ করতে চাই না। আমি শুধু চাচ্ছি যেমন এর নিচে দেখেন এফএক্সটার নিচে দুটো লেয়ার আছে, গাড়ি, বড় গাড়ি, ছোট গাড়ি, তাই না? তা আমি চাচ্ছি শুধুমাত্র এই যে ছোট গাড়িটাতে এফএক্স অ্যাপ্লাই হবে, এই বড় গাড়িটাতে হবে না। এখন এই ক্ষেত্রে তো আপনি নিচে নামাই দিতে পারবেন না, কারণ ও অলরেডি আসেই আপনার ওটার উপরে, তাই না, লেয়ারটা। এখন এর নিচে নামাই দিলে তো উল্টা হবে, বড় গাড়িতে এফএক্স অ্যাপ্লাই হবে, ছোট গাড়িতে হবে না। বাট আমি তো চাচ্ছিলাম যে ছোটটাতে হোক, বড়টাতে না হোক। তাহলে কি করতে হবে, আপনাকে এফএক্স থেকে ক্লিপিং মাস্ক করতে হবে। তো আপনি নর্মালি এখানে যদি ডাবল ক্লিক করেন, আপনার প্রত্যেকটা এফএক্স এর প্যানেলের এই জায়গায় এই আইকনটা দেখতে পারবেন, এটাই ক্লিপিং মাস্কের আইকন। যদি ক্লিক করে দেন এখানটায়, তাহলে দেখবেন আপনার এই এফএক্সটা শুধুমাত্র এই ছোট গাড়িতে এবার অ্যাপ্লাই হচ্ছে, কারণ ওইটার সাথে এই গাড়িটার সাথে এফএক্সটা কি হয়ে গেছে, ক্লিপিং মাস্ক হয়ে গেছে। আপনি যদি এখানে ক্লিক করে না করে আমরা যেভাবে শিখছি ওইভাবে করতে চান, রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ওই একই কাজই হবে। দেখেন এখন শুধু এই গাড়িতে অ্যাপ্লাই হবে, গাড়িটাকে যেখানেই নিয়ে যান না কেন শুধুমাত্র ওই গাড়িটাতেই এফএক্স অ্যাপ্লাই হবে, কারণ এফএক্সটা আমি শুধুমাত্র ওই লেয়ারের সাথে কি করে দিয়েছি, ক্লিপিং মাস্ক। তার মানে যদি আপনি কখনো যদি চান যে আমি নির্দিষ্ট একটা লেয়ারের মধ্যে এফএক্স অ্যাপ্লাই করব, অন্য কোনো লেয়ারে আরো কোনো মানে কোনো ইমপ্রেশন আনবে না, শুধুমাত্র একটা লেয়ারে ও কাজ করবে, সেক্ষেত্রে আপনাকে ওই লেয়ারের সাথে কি করে দিতে হবে, এফএক্সটাকে বলুন তো কি করতে হবে? থ্যাংক ইউ। আচ্ছা এখানে চট্টগ্রামের কে কে আছে? আমি আছি তাজকিয়া। একজন। আর চট্টগ্রাম ফেনী এই এরিয়ায় এই যে আছে দুজন। আচ্ছা বলেন তো এটা কোন জায়গা? আপনাদের এলাকাতেই কিন্তু, আশেপাশে। ফয়েজ লেক। না। ভাই মোহাম্মদ মায়া। হ্যাঁ ভেরি গুড, কে বললো মহামায়া? ভাই আমি ডাকি। এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে মহামায়া লেক, বুঝতে পারছেন? আপনার এই দেখেন এই ছবিটা, এটাকে আমরা কালার ব্যালেন্স অ্যাডজাস্ট করবো, কালার গ্রেডিং করবো বেসিক্যালি। এখন পর্যন্ত আমরা যা শিখছি এগুলো কিন্তু আমি আগেই বললাম ম্যানুয়ালি, আমরা চাইলে এগুলো দিয়ে করতে পারি। বাট আমি আপনাদেরকে একটা শর্টকাট ট্রিক শিখাবো। তাহলে আপনার মাথায় কোশ্চেন আসতে পারে না যে ভাই আমরা এটা কেন শিখলাম? কারণ এই আমরা যে শর্টকাট ট্রিক অ্যাপ্লাই করব ওটা সব জায়গায় খাটবে না। যদি আপনি কোনো ফটো ম্যানিপুলেশন করেন তখন আর এই শর্টকাট ট্রিক কাজ করবে না। বাট যদি আমরা শুধুমাত্র একটা ছবির কালার গ্রেড করি তাহলে আমাদের ওইটা দিয়ে কাজ করা যাবে। এখন আমি যদি এখানে আরো আমার পুরো ফটো যেমন ধরেন আমার এই যে ব্যাকগ্রাউন্ড, এটাকে যদি আমি কালার গ্রেড করতে চাই তাহলে কিন্তু আমার এই যেটা এখন দেখাবো ওটা দিয়ে কাজ করবে না, ম্যানুয়ালি করতে হবে, ওয়ান বাই ওয়ান ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ার ধরে 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 করতে হবে একটা একটা করে। বাট যদি আমি একটা ছবি করি ফটোগ্রাফারদের মতো কালার গ্রেড, তাহলে আমরা কি করতে পারি, ওই অপশনটা ব্যবহার করতে পারি। কি অপশন? আপনার আর ভেরি ব্যাড।
ভাই জয়েন আমি করছে। ক্লিক করছি, মাউসে আমার ব্যাক বাটন আছে বুঝছেন, ওই মাউসের ব্যাক বাটনের চাপ লাগে বাড়ে গেছে। আমরা ভাবছি আপনার ইলেকট্রিসিটি চলে গেছে। না, ইলেকট্রিসিটি গেলে ডাইরেক্ট, ও এটা হতে পারে, আমার ল্যাপটপ চলবে বাট ওই ওয়াইফাই বন্ধ হয়ে যাবে। আচ্ছা দেখেন, বুঝছিলাম যেন আমরা। আচ্ছা, সো কালার গ্রেডিং এর জন্য বললাম, যদি আপনি একটা ছবিতে কালার গ্রেড করেন তাহলে এই একটা একটা দিয়ে করতে চাইলে করতে পারেন, বাট এটা হচ্ছে শর্টকাট ওয়ে আছে। ওইটার জন্য আমরা একটা সফটওয়্যার ব্যবহার করি না, ফটোশপ এডিট করা, ছবি এডিট করার জন্য ফটোগ্রাফাররা ইউজ করে, বলুন তো কি? লাইট রুম, চিনেন লাইট রুম? জি ভাই, লাইট রুম। তো এই বেসিক্যালি এই লাইট রুম ইউজ করে ফটোগ্রাফাররা। এই লাইট রুমের বাবা কে জানেন? বলুন তো, এটা কই থেকে আসছে? এটা আসছে ফটোশপ থেকে। ফটোশপের একটা অপশন আছে ক্যামেরা র ফিল্টার। এই ক্যামেরা র ফিল্টারকে কাইটে নিয়ে যায় ওরা লাইট রুম নামে আরেকটা সফটওয়্যার তৈরি করছে। খুব ইজি। দেখেন, আমরা যদি ফটোশপে আসি, এই ছবিটা সিলেক্ট করলাম, করে আমরা ফিল্টার, এখানে দেখবেন আছে ক্যামেরা র ফিল্টার, এই দেখেন ক্যামেরা র ফিল্টার। এটাতে যদি ক্লিক করেন, আপনি এখন যে ইন্টারফেসটা দেখবেন লাইট রুমের ইন্টারফেসে এরকম। দেখেন আসুক, এই দেখেন এইটাই কিন্তু লাইট রুমের ইন্টারফেস এরকমই। তো এখান থেকে কিন্তু লাইট রুমের জন্ম। তো এই ক্যামেরা র ফিল্টার দিয়ে আমরা কি করতে পারি? ছবি অ্যাডজাস্ট করতে পারি, এডিট করতে পারি। আর মজার বিষয় কি জানেন? এখানে ওই জিনিসগুলোই আছে বাট একসাথে করাই। দেখেন, ও সরি, এভাবে দেখালে তো আপনারা দেখবেন না। এই জায়গায় দেখেন লেখা আছে এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডোজ, হোয়াইট, ব্ল্যাক, টেক্সচার, ক্ল্যারিটি, ডিহেজ, ভাইব্রেন্স, স্যাচুরেশন। দেখছেন প্রত্যেকটা স্লাইডার আকারে দিয়ে দিছে। এই জিনিসটা কিন্তু আমরা একটু আগে আলাদা 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 করে লেয়ার মাস্ক আকারে পাইছি। তো এটা আর ওইটার সুবিধা কি? এটা হচ্ছে যদি আপনি পুরো ছবিতে একবারে কালার গ্রেড করতে চান, একটা ছবির কালার গ্রেড করবেন, ইটস গুড, এটা ভালো কালার ক্যামেরা র ফিল্টার। বাট যদি আপনি মাল্টিপল এই মানে আপনি ফটো ম্যানিপুলেশন করেন, তখন কিন্তু আর এটা দিয়ে কাজ করবে না, তখন আপনাকে একটা একটা করে ম্যানুয়ালি ওইখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিয়ে এডিট করতে হবে। তাই এমনও হতে পারে ছবিতে ছবিতে সবকিছু ঠিক আছে, জাস্ট একটুখানি টুইকিং লাগবে, ধরেন আপনার ব্রাইটনেস বা কন্ট্রাস্টের। সেক্ষেত্রে এত বড় প্যানেল আনার দরকার নেই, ওইখান থেকে একটু ব্রাইটনেস বাড়া দিবেন, স্যাচুরেশন বাড়া দিবেন, ডান। এটা আনছি কেন? পুরো ছবি আপনার গ্রেড করব এই জন্য। এটা পুরাটা ছবিটা আপনার তোলা হয়েছে কি দিয়ে? একটা র ক্যামেরা দিয়ে। এটা কিন্তু অরিজিনাল ছবি, র ছবি। হ্যাঁ, তো এটা আমার তোলা না, গুগল থেকে নিছি আর কি। তো আপনার এই ছবিটাকে আমরা চেঞ্জ করব, দেখেন। সো ফার্স্ট অফ অল এই বেসিক্সে আসবেন আপনারা, বেসিক্স দিয়ে মোটামুটি সবকিছু হয়ে যায়। এর ভিতরে নিচে দেখুন ওই অ্যাডজাস্টমেন্টের কার্ভ, কালার মিক্সার, কালার ব্যালেন্স, কালার গ্রেডিং সবকিছু আছে। সো বেসিক্সটা অ্যাডজাস্ট করলে মোটামুটি কালার গ্রেড হয়ে যায়। সো বেসিক্সে আসার পরে আমরা যদি এখানটায় আসি, নিচে আসলে দেখবেন এখানে টেম্পারেচার, টিন্স, এক্সপোজার আছে। সবার আগে এখানে একটা অপশন পাবেন, নিচে এই জায়গায় একটা অপশন পাবেন ডিহেজ। ডিহেজটা অ্যাডজাস্ট করবেন নাকি? ডিহেজ দিলে কি হয়, আপনার ছবিটা ক্লিয়ার হয় আগে। কারণ ছবিটা তোলার সময় যে ধুলাবালি ময়লাগুলো থাকে লেন্সের সামনে দিয়ে আসে, ওইগুলা একটু ক্লিন হয়ে যায়, এরকম ঝাপসা না হয়ে একটু ডিহাইজ করে নেবেন যাতে আপনার ছবিটা আগে ক্লিন হয়। এখানকার পার্সেন্টেজ প্রচুর পরিমাণে মানে চেঞ্জ করবে না, মানে এই যে এরকম একদম একদম হিউজ অ্যামাউন্টে চেঞ্জ করবেন না, 19-20 সামান্য একটু আকারে চেঞ্জ করবেন, একবারে পুরো আকাশ জমিন ডিফারেন্স ক্রিয়েট করবেন না। তো আমরা ডিহাইজ করে নিলাম একটু, এইবার আমরা কালার গ্রেডিং শুরু করব। সবার আগে এক্সপোজার, এক্সপোজার দেখলে কি হবে, একটু লাইট বাড়বে, তো আমরা একটু লাইট বাড়াবো, এত বেশি না। কালার গ্রেডিং পুরোটা আপনার চোখের উপর। আচ্ছা, 0.35 রাখলাম, প্লাস 0.35, অনেক কম, এক্সপোজার বাড়াবেন না এর চেয়ে বেশি। কন্ট্রাস্টটা আমরা কন্ট্রাস্ট পরে বাড়াবো, কন্ট্রাস্ট এখন না। হাইলাইটসটা আমরা ইনক্রিজ করতে চাইলে ইনক্রিজ করতে পারি। হাইলাইট ইনক্রিজ করলে আকাশের লাইটটা ইনক্রিজ হচ্ছে, বাড়া ব্রাইটনেসটা। তো আকাশটাকে আমরা এত ব্রাইট করব না, এরকম রাখলাম। মনে রাখবেন কখনো ওভার এক্সপোজ করবেন না, কখনো আন্ডার এক্সপোজ করবেন না। ওভার এক্সপোজ কি, যদি আপনি অনেক বেশি এফেক্টস বা লাইট দিয়ে দেন কোনো এরিয়াতে, ওই জায়গার পিক্সেলগুলো মার খায় যায়। মার খায় যায় মানে ওই জায়গার পিক্সেলগুলো দেখাই যায় না। যেমন আমি যদি এখানটায় ব্রাইটনেস বাড়াই দিই, দেখেন আকাশের মেঘের যে টেক্সচার গুলো ছিল ওগুলো নাই হয়ে গেছে, ব্রাইটেড এরিয়াগুলো। এত বেশি চেঞ্জ করবেন না যাতে টেক্সচারই নাই হয়ে যায়, সামান্য মডিফাই করবেন। শ্যাডোজ আমরা একটু ইনক্রিজ করব না, শ্যাডোজ করব ডিক্রিজ, কারণ আমরা এগুলা জঙ্গল দেখতেছি আর জঙ্গলের মধ্যে অন্ধকার হবে স্বাভাবিক। শ্যাডোজ ব্রাইট করে দিলে ছবি ব্রাইট হবে, কিন্তু আমি শ্যাডোজ গুলোরে ডার্ক করবো, যেহেতু জঙ্গল করলাম একটু ডার্ক।
ওকে ফাইন। এরপরে হচ্ছে হোয়াইটস। হোয়াইট যদি ইনক্রিজ করেন ছবির মধ্যে সাদা যেখানে যেখানে আছে ওটা ইনক্রিজ হবে, ডিক্রিজ করলে সাদা যেখানে যেখানে আছে ডিক্রিজ হবে। তো এই ছবির বেলায় আমার মনে হয় না হোয়াইটস ইনক্রিজ করার খুব বেশি একটা প্রয়োজন আছে। আমরা যদি ইনক্রিজও করি একদম সামান্য পরিমাণে 7-8-এর মতো এরকম, এর চেয়ে বেশি না। অ্যান্ড ব্ল্যাকস অলরেডি আমরা যেহেতু ওই উপরে শ্যাডো অ্যাডজাস্ট করছি, সো ব্ল্যাকেরও অ্যাডজাস্টমেন্ট খুব বেশি একটা প্রয়োজন হবে না, এটাও একটু কম করলাম। ঠিক আছে ফাইন। এবার আসে টেক্সচারে। টেক্সচার হচ্ছে যে আপনার ছবির মধ্যে বিভিন্ন, এই যে দেখেন এখানটায় পানির যে ঢেউয়ের টেক্সচারটা, এটা দেখেন টেক্সচার বাড়ায় দিই ওই জিনিসগুলো অনেক বেশি শার্প হবে। তারপরে এই যে এই জায়গাটা দেখেন অনেক বেশি শার্প হয়ে গেছে, বাট এত বেশি টেক্সচার ক্রিয়েট করবো না আমরা, টেক্সচার ক্রিয়েট করব কম। আবার অনেক বেশি যদি দেন, কমায় দেন, তাহলে এরকম স্মুথ হয়ে যাবে, তখনও দেখতে মনে হবে যে না এটা একটু এডিট করছে। সো এই জন্য টেক্সচারটাকে আমরা সামান্য একটু স্মুথনেস রাখবো, আবার এমন একটা ফিল দিব যে টেক্সচারও দেখা যায়, ছবিটাও একটু স্মুথ আসে, এই টাইপের। ওকে রাখলাম এরকম। এরপরে আপনি পাবেন হচ্ছে ক্ল্যারিটি। ক্ল্যারিটি যত বাড়াবেন ছবি তত মানে ক্লিয়ার হবে। তো আমরা ক্ল্যারিটি আর যদি কমাবেন তো এরকম ব্লারই আসবে, ব্লার হয়ে যাবে ছবি। সো ক্ল্যারিটি আপনি অনেক বেশি ইনক্রিজ করবেন, মানে বেসিক্যালি এটাকে অনেকে চিনে হচ্ছে শার্পেন নাম দিয়ে। শার্পেন, যত ছবি ক্ল্যারিটি বাড়াবেন শার্প হবে তত ছবি। শার্পেন খুব বেশি করবেন না কোনো ছবিতেই, তখন বাজে লাগে দেখতে। ক্লাস 4 রাখছি, আপনারা আসেন সাথে? জি ভাইয়া। জি ভাইয়া। এরপরে আসেন হচ্ছে ডিএস। ডিএস যেহেতু আমরা আগে অ্যাডজাস্ট করে রাখছি, তো এখন মাথা ঘামানোর কিছু নাই। এবারে হচ্ছে ভাইব্রেন্স। ভাইব্রেন্স যত বাড়াবেন ছবিতে তত বেশি কালার অ্যাড হবে। দেখেন দেখছেন কালার অ্যাড হচ্ছে, যত কমাবেন ছবি তত সাদা কালো হবে। সো ভাইব্রেন্স আমরা কি করব, যখন অ্যাড করব অল্প অ্যাড করব, কারণ কালার অল্প অ্যাড করার পরে যখন আপনি স্যাচুরেশন ইনক্রিজ করবেন কালার বাড়বে। দেখেন দেখছেন? তো ভাইব্রেন্স আর স্যাচুরেশন দুইটা যদি বাড়ায় দেন খুবই বিশ্রী হবে, মনে হবে রং চুয়ে চুয়ে পড়তেছে ছবি থেকে। ঠিক আছে? তো এই জন্য ভাইব্রেন্স আর স্যাচুরেশন দুইটাই যদি আপনার ইনক্রিজ করতে হয়, কমায় কমায় ইনক্রিজ করবেন। সো আমরা ভাইব্রেশন ধরেন ভাইব্রেন্সটা রাখলাম 12 মতো, স্যাচুরেশন ইনক্রিজ করবো যাতে কালারটাতে একটু রঙিন ভাবটা থাকে, এর চেয়ে বেশি না। ওকে দ্যাটস ইট। এরপরে আসতেছে টেম্পারেচার। ওই যে টেম্পারেচার মানে ওই যে বললাম না, যদি ইয়েলো দিনের বেলা তুলতে চান ইয়েলো বাড়ান, যদি একটু শেড বিকালের আভা দিতে চান ব্লু বাড়ায় দিবেন, ওই কালার ব্যালেন্স। তো আমরা এখানটাতে একটু ব্লুইশ ভাব নিয়ে আসবো। তার রিজন হচ্ছে এত বেশি না, আকাশ নীল, সো পানিটাতে যেহেতু রিফ্লেকশন আসবে, আমরা চাচ্ছি ছবিটাতে একটু ব্লু ব্লু ভাব যাতে আসে, ইয়েলো থিম যাতে না আসে। আর গ্রিন করে দিলে আপনার ছবি কিন্তু টিন্ট হবে, আর এই যে পার্পল করা যায়। তো এই দুটা এর জায়গা, এর জন্য এই দুটা প্রয়োজন নাই। হ্যাঁ, তো আমরা টিন্টস অ্যাপ্লাই করবো না, আমরা জাস্ট টেম্পারেচারটাকে একটু ব্লু এর দিকে আনছি, নট অনেক বেশি না অনেক কমও না। এবারে যদি আপনার মনে হয় ওভারঅল কন্ট্রাস্ট আপনি অ্যাডজাস্ট করতে চান, এই যে করতে পারেন। দেখেন আমরা একটু কন্ট্রাস্ট বাড়াচ্ছি সামান্য, দ্যাটস ইট। আপনি যদি বিফোর আফটার চেক করতে চান এই জায়গাটায় ক্লিক করবেন, টগল দিলে আপনাকে দেখাবে বিফোর আফটার। দেখছেন ডিফারেন্স? এটা ছিল অরিজিনাল ছবি, এটাকে আমরা এটা বানাইলাম। ওকে দিবেন, ডান। দেখবেন দুটো ছবির বেসিক ডিফারেন্সটা কি কালার গ্রেডিং করার পরে। দেখেন সাইজ ছোট করে দিয়েছি তো এই জন্য একটু ব্লার হয়ে আসছে। এটা ছিল আমাদের অরিজিনাল ছবি, আর এটা কালার চেঞ্জ করে দেখছেন ডিফারেন্স কি পরিমাণ ক্রিয়েট হয়।
সামান্য একটু কালার গ্রেডে ভালো লাগতেছে না কালার গ্রেড করার পর? কি মনে হয় বলেন? ভাই র ছবিটাকে ভাই প্রথম সাদা কালো মনে হচ্ছে ভাই। কারণ হচ্ছে ওই যে ছবি ক্যামেরাতে যে কালার ফুটে ওঠে না যে সবসময়। তবে এখনকার এই যে আইফোন 14 আছে না, আইফোন 14 যথেষ্ট কালার গ্রেড করে অটোমেটিক। এআই কালার গ্রেড অনেক করে। আমি আইফোন 14 কয়েকটা ছবি দেখছি, আইফোন 13 চাইতে 14 কালার গ্রেডিং অনেক ভালো, অটোমেটিক যেটা করে। ওটাকে কালার গ্রেড করার প্রয়োজনই হয় না। তবে 13ও ভালো করে, বাট 14টা একটু বেশি কালার সুন্দর করে। সো এই হচ্ছে ডিফারেন্স। কেন এটা করতে হবে? যাতে ছবিটা লুক্রেটিভ একটু লাগে, কারণ নাহলে সাদা কালার ওই যে বলে না সাদা মাটা মনে হবে, এটা আপনার ফাইভ আসবে না, বুঝেন নাই? কালার গ্রেড এই জন্য করা হয়ে থাকে। সেই জন্য আপনারা যে ছবিগুলা দেখেন বিভিন্ন ধরেন ফরসে খাবারের ছবি দেখেন না, খাবারের ছবি বাদ দেন, সমুদ্র সৈকতের ছবি দেখছেন না? মানুষ দাঁড়ায় আছে, একদম সমুদ্রের পানি নীল একদম সুন্দর, যাওয়ার পরে সব বালু পানি দেখা যায়। হয়েছে এরকম কখনো কারোর সাথে? সেন্ট মার্টিনের ছবি দেখছেন কেউ? একদম ব্লু, মানে মনে হবে যে একবারে আপনি ঢুকলে আপনার শরীর নীল হয়ে যাবে, যাওয়ার পরে দেখবেন ওটা কিছুই নেই। কেন? এইটা গ্রেডিং করে হয়েছে, কালার গ্রেড করে, বুঝছেন? আচ্ছা আপনাদের আরেকটা আমি ছবি দেখাই। আচ্ছা রেকর্ডিংটা পজ রাখি। এগুলোই ফটোশপ, আরো আছে। আমি এখন ইদানিং অনেক বেশি ফটোশপের ইউজ করি। আমি যখন ইউটিউবে থাম্বনেল বানাই আমার ভিডিওর জন্য, প্রচুর মানে যা নাই তা বানায় দিই, বসায় দিই আরো। তো এই জিনিসগুলো করতে হয় কারণ আপনার জিনিসটাকে লুক্রেটিভ করার জন্য, কারণ নাহলে মানুষ দেখবে না। দ্যাটস দ্য ডিল। সো এই কালার গ্রেডিং করাটা খুব ইম্পর্টেন্ট। এই কালার গ্রেডিং এর জন্য একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টুল আমি আপনাদেরকে বলে দিই, যেটা আপনাদের সবচেয়ে বড় আপনাদের বাধা ক্রিয়েট করবে। সেটা হচ্ছে কালার গ্রেড করার সময় আপনার মনিটর যথেষ্ট ভালো হইতে হবে, স্পেশালি কালার গ্রেডিং এর সময়। কেন জানেন? আমাদের প্রত্যেকটা মনিটরের একটা অ্যাডোব আরজিবি পার্সেন্টেজ থাকে, এটা জানেন? প্রত্যেকটা মনিটরের অ্যাডোব আরজিবি পার্সেন্টেজ থাকে। যার অ্যাডোব আরজিবি পার্সেন্টেজ মনিটরের যত ভালো, সে তত রিয়েলিস্টিক কালার দেখতে পারে। যেমন আমার মনিটরের অ্যাডোব আরজিবি কালার হচ্ছে গিয়ে আপনার 90%। মানে আমি 90% কালার, মানে মানুষ চোখে যা দেখে আমি ওরকম 90% কালার আমার ডিসপ্লেতে দেখতে পারি। আর অ্যাপেলের যে মনিটরগুলো আছে না, অ্যাপেলের ল্যাপটপ বা আইম্যাক, এই মনিটরগুলোতে ওরা রেটিনা ডিসপ্লে ব্যবহার করে। রেটিনা ডিসপ্লে বুঝেন? রেটিনা ডিসপ্লে হচ্ছে ওদের অ্যাডোব আরজিবি কালার 100%। 100% মানে যা চোখে দেখায় ওরা এক্সাক্ট ওই কালারই দেখায়, কোনো 19-20 হয় না। বাট আপনার মনিটর যদি এরকম অ্যাডোব আরজিবি কালারের পারফেক্ট না আসে, তখন আমরা কি করি জানেন? আপনি যখন ধরেন ফরসে স্যাচুরেশনের ক্ষেত্রে, ধরেন আমি এখানে স্যাচুরেশন ইনক্রিজ করতেছি, আপনার মনিটরে কিন্তু দেখাচ্ছে না যে এটা বাড়ছে। হ্যাঁ, কারণ আপনার মনিটরে অ্যাডোব আরজিবি পার্সেন্টেজ অত ভালো না, আপনার মনিটরে দেখাচ্ছে না এত বাড়ছে। বাট যখন আপনি সেভ করে মোবাইল ফোনে দেখবেন, দেখবেন যে পুরো ছবি এরকম রং চুয়ে চুয়ে পড়তেছে, অথচ মনিটরে দেখার সময় দেখবেন যে এরকম দেখায় না। এটা কি কেউ ফেস করছেন কখনো? এটার চেক করার আরেকটা বুদ্ধি আমি আপনাদেরকে বলে দেই। সেটা হচ্ছে আপনারা যে অ্যাসাইনমেন্ট গুলো করছেন না, এইটা মোবাইলে অন করবেন, যে কারো অ্যাসাইনমেন্ট মোবাইলে অন করবেন, আর একটা ল্যাপটপ দিয়ে অন করবেন বা আপনার মনিটর ডেস্কটপ দিয়ে অন করবেন। দুটোকে পাশাপাশি ধরে দেখবেন কালারের ডিফারেন্স আকাশ জমিন হয়। এটা নোটিস করছেন কেউ? জি ভাইয়া। এই যে গ্রে গ্রে ভাব বলেন, এগুলা সব প্রবলেম হচ্ছে মনিটরের। কারণ মনিটরের অ্যাডোব আরজিবি কালার যদি ভালো না হয়, মানে বেশি না থাকে, এই যে আমরা যখন ওই সবকিছু ভালো কিনি, বুঝছেন, আমরা সব টাকা দিয়ে কিনি, দামি দামি জিনিস কিনি, মনিটরের বেলায় আর মনিটর 10,000 টাকা 15,000 টাকা হইলে হবে। বাট মনিটরের একটা ক্রুশাল পার্ট, আমরা কি করি, ওই একটা কিনে নিয়ে চলে আসি। এই জন্য মনিটর স্পেশালি যারা ফটোগ্রাফি করে আর যারা ডিজাইনিং টিম ইন্ডাস্ট্রিতে কাজ করে, এদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কালার গ্রেডিং এর জন্য মনিটর। এই জন্য দেখবেন বড় বড় ব্র্যান্ডের যারা ডিজাইনার আছে সবাই আইম্যাক ব্যবহার করে। নোটিস করছেন কেন আইম্যাক ব্যবহার করে? এই একটাই কারণ, কালার গ্রেডিং ভালো। তারপরে সবগুলোর আইম্যাকে যদি আপনি পেইড সফটওয়্যারগুলো ইউজ করেন, ওগুলোর সার্ভিস ভালো পাবেন। আর সবচেয়ে বড় বেনিফিট অ্যাপেলের, সেটা হচ্ছে সিকিউরিটি। ওদের সিকিউরিটি অনেক ইম্প্যাক্ট। হ্যাঁ, তো এই জন্য আর কি ওরা বেশি ওটা প্রিফার করে। তো আমাদের মনিটরের জন্য এই সমস্যাগুলো হয়, স্পেশালি মনিটর, ল্যাপটপের মনিটর বা ডেস্কটপের মনিটর যদি পুরানো হয়, তখন এই কালার গ্রেডিং করতে গেলে প্রবলেম পড়বে। ইভেন কালার গ্রেডিংও বাদ দেন,
আপনি ডিজাইনের মধ্যে দেখবেন আপনার মনিটরের শ্যাডো আপনি দিচ্ছেন, ভাই শ্যাডো দেখাই যায় না। বাট মোবাইলে দেখবেন শ্যাডো বার হয়ে কালো হয়ে গেছে একটা জায়গা। এই জিনিসগুলো হবে। সো এই জিনিসগুলো আমার হয়েছে, আমি ফেস করছি দেখে আমি আপনাদেরকে বলতেছি, কারণ আমার আগের কম্পিউটারে সেম প্রবলেম ছিল। বাট যখন আমি প্রবলেমটা বুঝছি তখন আমি কি করি জানেন, ধরেন শ্যাডোর বেলাতেই আমি বলি, ফার্স্টে আমি হচ্ছে ধরেন এরকম একটা সাদা ব্যাকগ্রাউন্ডে শ্যাডো অ্যাপ্লাই করতেছি, একটা শেপ নিয়ে স্ট্রোক বন্ধ করে ফিল আমরা একটু সাদাই রাখি, অ্যান্ড এফেক্টস থেকে আমরা ধরেন এটাতে ড্রপ শ্যাডো দিলাম। এই জায়গায় যখন আমি ড্রপ শ্যাডো অ্যাডজাস্ট করি, যেহেতু আমি আমার বেসিক্যালি আমি আমার কম্পিউটারের বা মনিটরের আইডিয়া জানি, সো আমি এখানে কিন্তু পার্সেন্টেজটা ওই হিসাবে সেট করি। আপনি যদি মনে করেন যে ভাই এই যে আমি দিলাম এখানে 20%, হ্যাঁ 22 বা 25 ইজ মোর দেন এনাফ। হ্যাঁ, আপনার কাছে মনে হতে পারে ভাই শ্যাডো তো হয়ই নাই, হ্যাঁ, বাট আপনি যদি এটাকে মোবাইলে নিয়ে যাওয়া দেখেন তখন মনে হবে হিউজ অ্যামাউন্টে শ্যাডো হয়ে গেছে। সেই হিসাবগুলো একটু মনে রাখবেন, কারণ আপনি এটা ভাইবেন না যে ভাই আমার মনিটরে দেখা যাচ্ছে না, সো আমি আমার এখানে ড্রপ শ্যাডোর অ্যামাউন্ট বাড়াইতে থাকবো যতক্ষণ না আমি দেখতে পাচ্ছি না, এই হিসাবে চললেন না, কারণ অনেকের মনিটরে প্রবলেম থাকতে পারে। সো মনে রাখবেন অপাসিটি কালারটা এইভাবে করে গ্রেড করবেন। যেমন আমি ধরে নিই যে আমার কালার অপাসিটির 25 to 30-র উপরে আমি কখনো রাখবো না, দেখা যাক চাই না যাক, এটা আমি ফলো করি ম্যাক্সিমাম টাইম। 25 থেকে 35-এর উপর আমি কখনো ড্রপ শ্যাডো অ্যাপ্লাই করি না, বুঝছেন? সেই জিনিসগুলো একটু নোটিস করবেন, কারণ এগুলোর জন্য কিন্তু কালার গ্রেডিং এ অনেক সমস্যা হইতে পারে। বুঝতে পারলাম? বলেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, কালার গ্রেডিং, এগুলা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে? তারপরে যে রিটেলস দেখালাম, দাগ টাগ তোলা, সাদা করা, কালো করা, এগুলা নিয়ে এনিওয়ান? না ভাই। আচ্ছা, তো মোটামুটি আমি আর আজকে কিছু দেখাবো না। নেক্সট ক্লাসে আমরা একবারে শুরু করব হচ্ছে আপনার ওইটা কি বলে, ফটো ম্যানিপুলেশনের। সো বেসিক্যালি আপাতত আমাদের ক্লাস আমি এখানেই স্টপ করে দিচ্ছি, আর নেক্সট ক্লাসটা আমরা হচ্ছে করব হচ্ছে ফটো